আসসালামু আলাইকুম। ৮:৩০ বাজে, ক্লাসের সময় হইছে। আজকে সলভ ক্লাস। তো ১৬৫ জন আসো। সলভ ক্লাস হয়তোবা সবাই করে না, সবাই হয়তোবা রেকর্ডিং দেখে নেয় বা সারাদিন পড়াশোনা করে সবাই হয়তোবা অনেক টায়ার্ড থাকে। হ্যাঁ, সলভ ক্লাস অনেকেই ডিরেক্টলি করে না, অনেকে হয়তোবা রেকর্ডিংটা দেখে নেয়, আবার অনেকে না করেই কমেন্ট দিতে শুরু করে, ভাইয়া এটা কি হবে, এটা কি হবে। সো কোনো কিছু মানে যেই চ্যাপ্টারে সলভ ক্লাসটা হচ্ছে, হ্যাঁ, সলভ ক্লাসটার পরবর্তীতে তোমরা আবারও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কমেন্টগুলো করবা। আচ্ছা, এখন আমি কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, অনেকে অনেক কমেন্ট দিতেছো, আননেসেসারি কমেন্ট। হ্যাঁ, কখন স্টার্ট হবে? স্টার্ট হওয়ার সময় তো দিয়েই আছে ভাইয়া, ৮:৩০ স্টার্ট হবে। আর তোমরা যদি খুব বেশি ব্যস্ত থাকো, এটা একটা অনলাইন ক্লাস ভাইয়া, তুমি ক্লাস করতে বাধ্য না, তোমার যখন মন চায় তুমি করবা। সো এই ধরনের কমেন্ট আমি এক্সপেক্ট করি না। তোমরা যখন আমি কিছু কথাবার্তা বলি, আমি তোমাদের সব কমেন্ট দেখলাম, তোমাদের এক একজনের অ্যাপ্রোচ দেখলাম, ঠিক আছে ভাইয়া? তো আমি কিছু কথাবার্তা বলি ক্লাস শুরু করার আগে। তুমি যখন স্কুল কলেজে ক্লাস করছো, হ্যাঁ, স্কুল কলেজে যখন টিচার কোনো একটা জিনিস পড়াইতেছে, তা তুমি কোনোটা পড়া বুঝলা না, তখন আমরা কি করি আসলে? আমরা কি সবাই একসাথে দাঁড়ায় প্রবলেম বলতে শুরু করি? ভাই আমার এটা সমস্যা, ভাই আমার এটা সমস্যা, এরকম করি? নাকি টিচার তোমাদেরকে একটা স্পেস দেয় যে কার কি প্রবলেম আছে হাত তোলো, ওরকম হয়? সো একজন একজন করে প্রবলেম বলে, জিনিসগুলো হয়তো বা সামনাসামনি পসিবল, অনলাইনে পসিবল না। আমরা প্রবলেম তো দূরের কথা, তোমরা তো প্রবলেম কমেন্ট ছাড়া তোমাদের এই যে অনলাইন লাইভ ক্লাসটাতে মানে অন্য কমেন্ট গুলা বেশি। হ্যাঁ, যে হ্যাঁ ক্লাস কখন শুরু হবে, ক্লাস কখন শেষ হবে, ভাই আমার এই আছে, ভাই আমার ওই আছে, ঠিক আছে, এগুলো করো। এখন আমি সিম্পলি বলতেছি ভাই, যে প্রবলেমটা কই হয় জানো? প্রবলেমটা হচ্ছে কি, এই কিছু আলতু ফালতু কমেন্টের জন্য ইম্পর্টেন্ট কিছু কমেন্ট মিস হয়ে যায়। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু কমেন্ট মিস হয়ে যায়। সো এই জিনিসটা একটা ব্যাপার। আর হ্যাঁ ভাইয়া, ম্যাথ অবশ্যই করা হবে ক্লাসে, যেহেতু আমি আসছি, তোমাকে বলছি যে যেগুলো দরকার আমি করাবো করাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, স্থিতিস্থাপক ধ্রুবকগুলোর মধ্যে রিলেশনও বুঝাই দিব। আমার কথাটাকে শোনো, আমি তোমাকে একটু আগে যে কথা বললাম তোমরা কিন্তু কেউ মানতেছো না। তোমরা কারো কোনো প্রবলেম থাকলে, এটা আমি জানি পসিবল না এখানে, তারপরে বলি, কেউ একটা কমেন্ট দাও, তুমি দেখো আমি সেই কমেন্টের কোনো রিপ্লাই দিছি কিনা, দেওয়ার পরে অন্য একটা কমেন্ট দাও প্রবলেম রিলেটেড। না হলে, কারণ আমরা তো এটাই করি আসলে, যে হ্যাঁ একটা প্রবলেম আমাকে বললো, আমি অ্যান্সার দিলাম, পরে অন্য একজন কোয়েশ্চেন করলো। আর তোমরা কি করো, তোমরা একের পর এক কমেন্ট দিতেই থাকো, এবং দিতে গেলে কি হয়, আমার হয়তো মিস হয়ে যায় অনেক কমেন্ট, পরে তোমরা বলো যে ভাইয়া আপনি তো এটা রিপ্লাই দেন নাই। So, তোমাকে সিস্টেমটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো তোমাকে আগে আমি দেখবা যে কোন একটা, তো কোন ভাইয়া আপু তোমরা যেই যে প্রবলেম দাও, আমরা সবগুলোরই সলভ দিতে চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু সময় ধৈর্য ধরতে হবে, সময় চাইতে হবে, আমাদেরকে সময় দিতে হবে। ঠিক আছে, আমাদেরও তো কাজ থাকে, তোমাদেরও যেমন কাজ থাকে আমাদেরও তো কাজ থাকে। আচ্ছা, এটা একটা জিনিস। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া, আমি অনেক কমেন্ট দেখলাম, তোমরা মানে তোমরা অনেক ব্রিলিয়ান্ট, অনেক স্মার্ট, ঠিক আছে, বাট তোমরা আসলে মানুষের আহ, পড়াশোনাটা হওয়ার থেকে না, তোমরা অ্যাকচুয়ালি মানুষের ভুল ধরতে অনেক বেশি ওস্তাদ। হ্যাঁ, যে হ্যাঁ ভাইয়া আমার তো এটা ভুল হইছে, আপনারা তো এটা ভুল দিচ্ছেন, আপনারা তো এটা ভুল দিচ্ছেন। যেগুলো তোমাদের কাছে ভুল মনে হয়েছে সেগুলো আমরা সলিউশন দিব, বা ভুল না ঠিক সেটাও বলবো। আগে কেউ কিছু বলার আগে তোমরা যেভাবে ঝাঁপাই পড়ো কমেন্ট সেকশনে, হ্যাঁ, যেটাই হোক, এগুলো তোমাদেরকে বলো। মানে আমাকে তো তুমি কালকে থেকে দেখতেছো, আমি এতদিন শোনো নাই, আমি বললেও তুমি শুনবা না, সো আমি সেগুলা ধরেই নিলাম তোমরা বলবা। So, আমি আস্তে আস্তে শুরু করি। আসসালামু আলাইকুম, আমার নাম নিশান, আমি ইন্টার্নশিপ করতেছি, কালকে ক্লাস নিয়েছি তোমাদের। তো মন খারাপ করার কিছু নাই। তোমাদের এমনি অনেক বকাঝকা করছিলাম কালকে, আজকেও শুরু হইতেছে বকাঝকা দিয়ে, যেটাই হোক। আচ্ছা, সো সলভ ক্লাসে আসলে কি কি নিয়ে আলোচনা হবে? আমাদের দুইটা পরীক্ষা দিছো, সেই পরীক্ষার প্রবলেম আমি দেখলাম, অনেকে কমেন্ট দিছো পরীক্ষার প্রশ্নে কিছু প্রবলেম আছে, এটা একটা, আমরা এটা নিয়ে আলোচনা করব। আরেকটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে সবার কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা। কমন কেন বললাম? কারণ আমি দেখলাম ১,৫০০ কমেন্ট, পার্সোনাল সবার কমেন্টের রিপ্লাই দিতে যাই ১ মিনিট করেও রাত পার হয়ে যাবে। আমি কি করব, কমেন্টের কমন গুলা যেগুলা ক্লাসে বোঝানোর মতো সেগুলা বোঝাবো, যেগুলা কমেন্ট সেকশনে বোঝানো যাবে আমি কিছু রিপ্লাই দিছি, আরো দিব আজকের দিনটা যাক, বা আমাদের অন্যান্য টিচাররাও সেই ইয়াতে আছে। তো ধৈর্য ধরতে হবে, তুমি তোমার রিপ্লাই পেয়ে যাবা। পাগল হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ব্লার দেখা যাচ্ছে, যাদের ব্লার দেখা যাবে তারা একটু বাকিরাও জানাও ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে, কেউ কোনো প্রবলেম ছাড়া আর কমেন্ট দিও না।
ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি। আমি যেই জিনিসটা বলতেছি ওই জিনিসটা নিয়েই আমরা আলোচনা করব, পরবর্তীতে আমি তোমাকে বলার সময় দিব, না হলে জিনিসটা সুন্দর গোছানো হয় না। আচ্ছা, সো আমরা আগে স্পেশাল এক্সাম নিয়ে কথা বলবো, পদার্থের গাঠনিক ধর্ম স্পেশাল এক্সাম। তো আমি তোমাকে ক্লাসে এমন ভাবে পড়াইছি, তুমি যদি শুধু ক্লাসটা করো, ক্লাসটা করে যদি পরীক্ষাটি দিতে বসতা, কোনো কিছু পড়ো নাই, তাতেও তুমি 20+ পাইতা, পাইতা কিনা নিজেই চিন্তা করো। আমি তোমাকে প্রশ্নগুলো দেখাই, চলো। আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? আমরা জানি পদার্থ 3 প্রকার, কিন্তু আন্তঃআণবিক স্থান বলে দিলে সেটা 2 প্রকার, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে প্রবাহী, শিখাইছে। বিকৃতির মাত্রা কি? বিকৃতির কোনো মাত্রা নাই, কারণ বিকৃতি দুইটা সেম ধরনের রাশির অনুপাত, তোমরা শিখছো। আমি তোমাকে ওভারঅল আমি যেগুলো প্রবলেম দিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করবো, বাট ওভারঅল সব কোশ্চেনের অ্যান্সারটা তোমাকে কোনটা কোয়েছে বলে দিব। পীড়নের একক কোনটা? পীড়নের একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আমরা জানি পীড়ন মানে F/A। 4 নম্বর প্রশ্ন, এটা হুকের সূত্র, খুব কঠিন কিছু না। আচ্ছা, আমি একবার বলছি মিতু, ম্যাথের প্রবলেমগুলো সলভ করব, এক কথা বারবার বলার কোনো প্রয়োজন নাই, তাহলে আমার অন্য কমেন্ট মিস যাবে। হুকের সূত্র, আমি একটা ক্লাস শেষ করার, এই ক্লাসটা শেষ করার পরে তোমাদের থেকে 10 মিনিট সময় চাবো, তখন তোমাদের আমার ক্লাসের বাইরে কিছু প্রবলেম থাকলে সেটা নিয়ে বলো। তোমরা পড়ানোর মাঝখানে যদি প্রবলেম বলতে থাকো ভাই, তাহলে আমি প্রবলেমের কমেন্টটাই পড়ি, আমার পড়ানো তো দরকার নাই। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটা? আমি পড়াইছি পীড়নের মাত্রা একক, স্থিতিস্থাপক গুণাঙ্ক মাত্রা একক, দুটাই সেম, তাই না? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কটা আমরা পারবো। আচ্ছা, দৃঢ়তাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে। তো এখানে তো প্রশ্নটা একটু ইজি। প্রশ্নটা যদি কঠিন করতো, কি করতো জানো? একটা অপশনে তারা কি দিত, একটা অপশনে তারা এই যে ওয়াই এর জায়গায় দিয়ে দিত ইটা। এখন দেখো, আমরা তো জানি দৃঢ়তার গুণাঙ্ক বা কৃত্তন গুণাঙ্ককে এন দিয়ে প্রকাশ করা যায়, রাইট? তো এন আর ইটা কিন্তু দেখতে কাছাকাছি, এটা দিয়ে কিন্তু সান্দ্রতা গুণাঙ্ককে প্রকাশ করা যায়। সো এটা একটু খেয়াল রাখো। সো কাকে কি দিয়ে প্রকাশ করা যায় ভাইয়া, এগুলো থেকে কিন্তু মেডিকেলের প্রশ্ন হয়। আচ্ছা ঠিক আছে, সো আমি ওভারঅল প্রত্যেকটা আলোচনা করে যাই ভাইয়া। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা? সংনম্যতা। আমি তোমাকে ক্লাসে পড়াইছিলাম যে সংনম্যতা মানে অসংনম্যতা এবং আয়তন গুণাঙ্ক সেম জিনিস। তারপরও যদি প্যাচ লাগে, এটাকে মনে রাখার জন্য বলছিলাম যে এটা মনে রাখার জন্য বলছিলাম যে আমাদের লাইক পড়বো হচ্ছে কি, সরেয় সমান সরেয়া। আচ্ছা ঠিক আছে, নিচের কোন মিলটি সঠিক নয়? সো এই যে এখানেও আমি আমি আমার এই ছক থেকে কিছু ইনফরমেশন নিয়ে অনেকে আমাকে বলতে গেলে যে গোলাগুলি করে মারা ফেলতে চেষ্টা করতেছে, ভাইয়া নতুন বইতে তো 20 আছে, আপনি 11 দিচ্ছেন কেন? বাবা আমাকে তো বলতে দাও আগে, আমি বলি, শুনো কি হয়েছে। দেখো, প্রথম কথা, তুমি এখানে বলতে পারো ভাইয়া আমার এখানে অ্যান্সার তো বিও হয়, কারণ লোহার অ্যান্সার আমার বইয়ে দিয়ে আছে 20 নতুন বইতে। আচ্ছা আচ্ছা, অনেকে হয়তো বা দাগায় দিছো, নো প্রবলেম, প্রবলেম নাই তোমার, মানে তুমি রাইট। বাট তুমি দেখো তো অপশন ডিতে কি আছে? পানি। পানির ইয়ং এর গুণাঙ্ক 0.2, কিন্তু পানির কি কোনো ইয়ং এর গুণাঙ্ক আছে? পানির কোনো ইয়ং এর গুণাঙ্ক নাই। সো এটা অ্যান্সার হবে না, মানে এটাই আমাদের সঠিক না আর কি। তোমাকে একটা এমসিকিউ দাগানোর সময় দুইটা জিনিস খেয়াল করতে হবে। প্রথম জিনিস, কোনটা অ্যান্সার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, মানে একদম কোনটা একেবারে 100% সঠিক সেটা। যদি কিছু কনফিউশন থাকে, যেমন দেখো আপনি বলছেন ভাইয়া নতুন বইতে 20 আছে, 20 দেখাইতে, পুরান বইতে 11 আছে, তুমি নতুন পুরান ভুইলা যাও। তোমরা তো ছোটবেলা থেকে তপন স্যারের বই পড়ে আসছো, তুমি তপন স্যারের বইটা খুইলো, আমি তোমাকে ক্লাসেও বলছি ভাইয়া, তপন স্যারের বইতে ঢালাই লোহা দিয়ে আছে 11, পেটা লোহা দিয়ে আছে 20, এক জায়গায় 11 এক জায়গায় 20। আমি তোমাকে বলছি তপন স্যার পড়া দরকার নাই, আসলে দরকার নাই, কখনো প্রশ্ন হয়ও নাই। বাট এই যে 11-20 ব্যাপারটা, এই লোহার মান কিন্তু 11 তপন স্যারের বইতেও আছে। তুমি যাতে কনফিউশনে না যাও, আমি এই জন্য নিয়ে কথা বলিই নাই, বাট তোমরা যেহেতু এত কমেন্ট করেই ফেলছো, এখন এটা এই জন্য আমাকে রিপ্লাই দিতে হইতেছে, ঠিক আছে? দেখো আমাদের তোমার যাদের কাছে তপন স্যারের বই আছে, ছকটা খুলে দেখবা, ওখানে লেখা আছে ঢালাই লোহা হচ্ছে 11, পেটা লোহা হচ্ছে 20, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা কোনটা দিব? আমি তোমাকে বলছি ভাই আমরা পড়তেছি ইসাক স্যারের বই, প্রশ্ন ইসাক স্যারের বই থেকে হবে। এবং প্রশ্ন ইসাক স্যারের বই থেকে কেন হবে কেমনে বুঝলাম, যেই স্যারের বই থেকে প্রশ্ন, এই ছক থেকে যতবার মেডিকেল প্রশ্ন আসছে সবগুলো ইসাক স্যারের থেকেই আসছে, ঠিক আছে? আননেসেসারি কমেন্ট বন্ধ করতে রিকোয়েস্ট করতেছি। আচ্ছা, এখন তাহলে ভাই আমরা কি 20 দিব না 11 দিব? প্রথম কথা আমি বলছিলাম যে ভাইয়া অপশনে দুইটাই থাকবে না। তুমি খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু অপশনে ওরকম প্রশ্ন না যে লোহারটা কোনটা, এখানে এমন দিছে কোনটা সঠিক না,
তুমি দেখলে লোহার মানটা 11 দেওয়া আছে, তার মানে আলটিমেটলি আমাদের বইতে তো পুরান বইতে না, তপন স্যারের বইতে তো 11 আছে, 20 আছে। সো এটা অ্যান্সার অ্যাকচুয়ালি সঠিক, হ্যাঁ, কিন্তু এটা অ্যান্সার সঠিক না। এক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না। বাট যদি প্রশ্নটা এমন দিত নিচের কোনটা লোহার ওয়াই, অপশনে 20 আছে, অপশনে 11 আছে, আমি তোমাকে এটা পরীক্ষায় দিছি ডেইলি এক্সামে, আমি যখন ওটা নিয়ে কথা বলবো তখন আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নে তো কোনো প্রবলেম থাকার কথা না, কারণ আমাদের যে পানির অ্যান্সার এটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, কিন্তু এই যে লোহারটা নিয়ে আমি আলোচনা করবো একটু পরে। আচ্ছা ওকে, তাহলে অ্যালুমিনিয়ামেরটা কত? অ্যালুমিনিয়ামেরটা ডিরেক্ট বইয়ের আমাদের ছকের প্রশ্ন 7, পয়সনকে কি দিয়ে প্রকাশ করা হয়? সিগমা। একই পদার্থের ভিন্ন ভিন্ন, আচ্ছা ঠিক আছে, একই পদার্থের ভিন্ন ভিন্ন, আমরা বলছিলাম যে একই পদার্থ মানে কি, একটা পদার্থ হলে সংশক্তি 100, ভিন্ন ভিন্ন পদার্থ হলে তাহলে আসঞ্জন, তাই না? আচ্ছা পারছো সবাই, ওকে ফাইন। পয়সনের এই যে এটা নিয়ে অনেকে অনেক কোয়েশ্চেন করছে, আমার খুব ভালো লাগছে যে পয়সনের অনুপাতের মান কোনটা হওয়া সম্ভব না। ভাইয়া আপনি তো ক্লাসে পড়াইছেন যে -1 থেকে হাফ এর মধ্যে, তোমার কথাটা রাইট। তাহলে তো ভাইয়া আলটিমেটলি আমাদের এই প্রশ্নের অ্যান্সারে, যেহেতু আপনি বলছেন এই হাফ আর -1 এর মাঝখানে থাকবে, তার মানে তো আমার অ্যান্সার এই বিও হয়, অ্যান্সার ডিও হয়, অ্যান্সার সিও হয়, তোমার তোমার লজিক অনুযায়ী, রাইট? তো তুমি ভাবতে পারো ভাইয়া এই প্রশ্নটা মনে হয় ভুল আছে, অ্যাকচুয়ালি মনে হয় বলছে নিচের কোনটা পয়সনের মতের মান, অনেকে আবার জিরো দাগা দিতে পারো। প্রশ্নে কখনো ভুল নাই, জিনিসটা বুঝো। প্রথম কথা, আমার অ্যান্সার কোনটা একেবারে 100% মানে কি বলবো মোস্ট চয়েসেবল অ্যান্সার, কোনটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটা দেখাবো। তুমি দেখো আমার এই রেঞ্জের মধ্যে -1.5 আছে, তুমি চিন্তা করতে পারো যে ভাই এটা তো আমার রেঞ্জের ভিতরে নাই, বাট তারপরও এই রেঞ্জটার মধ্যে কিন্তু আছে। -3 কিন্তু এই রেঞ্জের ধারে কাছেও নাই। এটা রিপ্লাই একটা ভাইয়াও দিচ্ছে যে হ্যাঁ -3 তো হওয়া সম্ভবই না। সো যেটা হওয়া সম্ভবই না সেটা দেখাবা, প্রথম কথা। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যার অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার যে ভাইয়া কেন আপনি, আমার তো লজিক্যালি তো এগুলো হয়। এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া, তোমরা যারা তপন স্যারের বই পড়ছো বা অন্যান্য বইতে এই রেঞ্জটা কিভাবে দেওয়া আছে জানো? এই রেঞ্জটা এভাবে দেওয়া আছে, দেখো আমি লিখতেছি। তারা দিছে -1 লেস দেন অর ইকুয়াল টু সিগমা লেস দেন অর ইকুয়াল টু হাফ। সো এই তপন স্যার বা তফাজ্জল স্যারের রেঞ্জ অনুযায়ী কিন্তু এটা -1 বা তার বড়, হাফ বা তার ছোট, পয়সনের মতো মানে মানে রেঞ্জটা। সো এইটাও যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু অ্যান্সার এই বিডি হবে না, অ্যান্সার এই সি হবে। হ্যাঁ, বাট তারপরও আপনি বলতে পারো যে ভাই আপনি তো আমাকে এটা ক্লাসে আগে বলেন নাই, বাট এটা কিন্তু তোমাদের তপন স্যারের বইতে লাইক আমাদের কোম্পানির বুকেও দেয়া আছে, প্লাস বলি নাই, এখন বলতেছি। বাট ওই যে বললাম সবকিছু তো আসলে সবগুলো লাইন বাই লাইন তো আসলে বলার সময় হয় না ক্লাসে। হ্যাঁ, তো আমাদের রেঞ্জ কিন্তু তপন স্যারের বইতে এটা আছে। বাট তুমি মনে করো আমি ভাইয়া আমি রেঞ্জ পারি না, আমি এই রেঞ্জ তপন স্যার পড়ি নাই। তুমি যদি এই রেঞ্জটা নাও পড়তা ভাইয়া, তুমি কেন -1 বা হাফ দেখাবা? তুমি তো যেখানে দেখতেছো -3 একেবারেই দূরে, একেবারেই সম্ভব না, তুমি এটা দেখাও। তোমাকে একটু টেকনিক্যালি অ্যান্সার করতে হবে। এরকম অনেক প্রশ্ন থাকবে ভাইয়া, তোমার কাছে মনে হবে ডাবল অ্যান্সার কখনো মেডিকেলে থাকবে না, তখন তুমি দেখবা যে কোনটা একেবারেই পসিবল না সেটা দেখাবা। আচ্ছা ঠিক আছে, আশা করি এই প্রবলেমটা নিয়ে কারো আর কোনো প্রবলেম নাই। কমেন্ট সেকশনে দিছো অনেকে এটার জন্য প্রবলেম সলভে, আমি এটা রিপ্লাই দিলাম। যারা এরকম কমেন্ট দেখবা তারা অন্যকে হেল্প করো যে ভাইয়া এটা সলভ ক্লাসে বলে দিছিলেন, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তোমার রেঞ্জ এটা হইলেও এটাও রেঞ্জ আছে আমাদের বইতে। সো আমাদের এই রেঞ্জটা মনে রাখাটাই বেটার, পরীক্ষার হলে দুইটাই দিবে না, টেনশন করবা না। এরকম এত কনফিউজিং করবেও না, এটা কিন্তু এত বেশি কনফিউজিং ছিলও না ভাইয়া। আমরা যে কেউ যারা মোটামুটি বুদ্ধিমান আছো তুমি দেখতেই পারতেছো -3 এটা ধারে কাছেও নাই। আচ্ছা আমি আস্তে আস্তে আগাই। ওই যে বললাম তোমাদের মানে যাদের অনেক খুঁত খুঁত স্বভাব, তাদের অ্যাকচুয়ালি মানে হ্যাঁ এটা এটা ভালো যে হ্যাঁ সবকিছু তুমি একেবারে 100% পারফেক্ট, খুঁত খুঁত যাদের স্বভাব, বাট তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে ভাইয়া। তুমি কখনোই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাইন বাই লাইন সব মুখস্থ করে রিভিশন দিয়ে পরীক্ষা হলে বসতে পারবা না। তুমি যদি চিন্তা করো তুমি 100-তে 100 পাবা, তুমি বোকা স্বর্গে পাস করতেছো মেডিকেল অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ, বাট তুমি যদি এখন বলতে পারো যে ভাইয়া আমাদের এখানে তো 100-তে 100 পাই, সেটা একটা লেকচারের উপরে, বাট হোল মেডিকেল সিলেবাসের উপরে পসিবল না। হ্যাঁ, তুমি হয়তো অনেক ব্রিলিয়ান্ট, তুমি পাইতে পারো, বাট আমার কাছে মনে হয় পসিবল না। আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে আগাই, প্রবলেম কমেন্ট দেখবো, সবই দেখবো, সমস্যা নাই। তাহলে এই
প্রবলেম এই কোয়েশ্চেন নিয়ে আশা করি কারো কোনো সমস্যা আর নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কোয়েশ্চেনের পিডিএফ তোমাদের কোয়েশ্চেন তো তুমি যেই সার্ভার থেকে দিছো ভাইয়া সেখান থেকেই পাচ্ছ পিডিএফ। যাদের পিডিএফ পাইতে হবে তারা একটু বুদ্ধি করে স্ক্রিনশট তুলে রাখো না, তাইলেই তো হয়। আচ্ছা, বা বইয়ে দাগায় রাখো। ওকে, বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে কত 0.3, ঠিক আছে। আচ্ছা, কাচ ও পারদের মধ্যে কত, আমি বলছিলাম যে আমাদের স্পর্শকোণের সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 180, বাট আমাদের বইতে যে মানগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 140। এটা একটা পাকা মান। পাকা মান মানে কি, পারদ কাচের মধ্যে মান। আচ্ছা ঠিক আছে, ওকে। বিকৃত বল অপসারণকারী বস্তুর পুনঃপ্রাপ্তি না ঘটলে, এটা ডিরেক্ট আমাদের, আমি দেখলাম অনেকে আবার এই সংজ্ঞাগুলো নিয়ে অনেকে প্রবলেম সলভের কোয়েশ্চেন দিছ। আমার রিকোয়েস্ট থাকবে ভাইয়া, দেখো তুমি যদি, মানে আমি এটা বলি এখন, আমার তো সবকিছু নিয়ে প্রবলেম থাকতে পারে, এই কমেন্ট পোস্ট দেওয়ার কারণে কি হইছে, যার যেটা প্রবলেম না সেও সেটা দিয়ে রাখছে। আলটিমেটলি বইয়ের যত ধরনের ম্যাথ আছে সব দিয়ে রাখছে, আমি কিচ্ছু পারি না, বাট সে যদি নিজে চেষ্টা করতো ঠিকই পারতো। এরকম অনেক প্রশ্ন আছে। তো আমার রিকোয়েস্ট থাকবে, তুমি কি করবা, তোমাদের তো বাই দিস টাইম অনেক ফ্রেন্ডদের সাথে কথাবার্তা হয়, নিজেদের ফ্রেন্ডরাও আছে মেডিকোদের সাথে ক্লাস করো, তোমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করো আগে, যে দেখো এটা পারে কিনা, যে তোমার এটাতে কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু বুঝিয়ে দাও। যদি তোমরা সেক্ষেত্রে দুজনেই প্রবলেমে থাকো তখন প্রবলেমে কমেন্ট করো, কারণ এতে কি সমস্যা হয় জানো ভাইয়া, কারণ এই 1,500 কমেন্ট আমাদের দেখার আসলে চোখের থেকে কিছু কিছু কমেন্ট বাদ চলে যায়। কারণ আর তোমাদের ফেসবুকের সিস্টেমটা এমন, তুমি দেখবা সি মোড দিলে অনেক কমেন্ট একসাথে নিচে চলে যায়। সো আমি রিকোয়েস্ট করবো ভাই, তোমরা এমন এমন কমেন্ট দিও না যেগুলোর সলভ আসলে তোমরা নিজেরা বা নিজের ফ্রেন্ড থেকে পারো। হ্যাঁ, এরপরও তোমরা দিতেছো, আমরা বলছি আমরা আমাদের কথা রাখবো, এতে প্রবলেম নাই। বাট বললাম আর কি, যেমন এই সংজ্ঞাটা যদি কেউ বলে যে ভাইয়া 15 নাম্বারটা পারি নাই, আমি খুব মাইন্ড করব। হ্যাঁ, কেন মাইন্ড করব, কারণ তোমাদের এটা একটা ডিরেক্ট বইয়ের সংজ্ঞা, আমি দেখলাম কমেন্ট দিছে অনেকে, তো এটা একটা বইয়ের সংজ্ঞা এবং আমি এই সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এরপরও যদি কেউ এটা দেওয়া, অজিত ভাই এটা কোত্থেকে আসলো, এটা খুব দুঃখজনক। আচ্ছা, ওকে, স্থিতিস্থাপক ক্লান্তির ব্যাখ্যা দিচ্ছে কে, ক্যালভিন। আচ্ছা, ক্রান্তি বেগের আরেক নাম যে সংকট বেগ, আমি তোমাকে বলে দিচ্ছিলাম যে ক্রান্তি বেগ কার কার অপর নাম, সংকট বেগ। আমি শিখেছিলাম সংকট বেগ বিসি প্রপোর্শনাল টু ইটা ডিভাইডেড বাই রো ইনটু আর। তো আমাকে বলো তো এই সম্পর্কের মধ্যে কোথাও কি তাপমাত্রা আছে, নাই, সো এটাই হবে অ্যান্সার, খুবই সিম্পল। আচ্ছা ফাইন, পয়েস কিসের একক, সান্দ্রতা গুণাঙ্কের একক। তবে আমাদের ইসাক স্যারের বইতে সান্দ্রতা গুণাঙ্ক আর্টিকেলের ভিতরেই লাইনটা এরকম লেখা, সান্দ্রতার আরেকটি একক হচ্ছে পয়েস। বাট খবরদার, পয়েস কিন্তু সান্দ্রতার একক না, পয়েস সান্দ্রতা গুণাঙ্কের একক। আমি তোমাকে একটু দেখাই আমাদের কি কি প্রবলেম ছিল, আমি এই আমাদের স্লাইডে নিয়ে আসছি ভাইয়া, এই প্রশ্নগুলো একটু কনফিউজিং ছিল তোমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, আর পয়েসটা, হ্যাঁ পয়েস দেখো, পয়েস ব্যাপারটা তপন স্যারের বইতে ডিরেক্টলি লাইন লেখা আছে, বিজ্ঞানী পয়সুলি নামানুসারে সান্দ্রতা গুণাঙ্কের আরেকটি একক হচ্ছে পয়েস, এবং 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ারের সাথে পয়েসের সম্পর্কটাও ইম্পর্টেন্ট, সেটা কত, 1 = 10 পয়েস। আচ্ছা, ওকে ফাইন। কম্পেনিয়ন বুকে প্রবলেম বলতে তোমরা কম্পেনিয়ন বুক বলতে বুঝাইতেছো হচ্ছে কম্পেনিয়ন বুকে আমরা অন্যান্য লেখকের বইয়ের যে অনুশীলনীর এমসিকিউ সেগুলোতে তোমাদের প্রবলেম আছে। কম্পেনিয়ন বুকে তো আসলে তোমাদের হোম প্র্যাকটিস বা হোম এক্সাম নাই, সেখানের প্রবলেমগুলো হচ্ছে তোমাদের ওই যে বললাম যেটা বিগত বছরের কোয়েশ্চেন অথবা এমসিকিউর প্রশ্ন, সেগুলো তুমি ওই যে ছবি তুলে বললাম তো পোস্ট দিবা, সময় লাগবে ভাইয়া, একটু অপেক্ষা করতে হবে, আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করব, এবং যদি দেরি হয় সেজন্য আমরা দুঃখিত, কারণ 1,500 কমেন্টের রিপ্লাই দিতে সময় লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে। কোনটা বেশি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি শাহাদাত হোসেন, পড়ানোর যেটা পড়াইতেছি সেটা নিয়ে বলো, তোমাদের প্রবলেমের জন্য আমি ক্লাসের শেষে 10 মিনিট টাইম দেবো, তখন কমেন্ট করবা। হ্যাঁ, স্থিতিস্থাপকতা নিয়ে আমরা আলোচনা করব, কোনটা বেশি স্থিতিস্থাপক, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমার স্পেশাল এক্সামে আমার মনে হয় এই দেখো এই জিনিসটা, স্থিতিস্থাপকতা সব থেকে বেশি কোনটার, এই যে যেহেতু শাহাদাত বলছো প্রশ্নটা এসেই পড়লো, তুমি দেখো ভাইয়া স্থিতিস্থাপকতা সব থেকে বেশি কোনটার। তো এরকম একটা প্রশ্ন আছে বইতে যেটা অনেকেই দিছো, আমাদের মেডিকেলে আসছিল, হ্যাঁ, যে ভাইয়া নিচের কোনটা সব থেকে বেশি স্থিতিস্থাপক, তামা নাকি কোয়ার্টজ নাকি লোহা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, কম্পেনিয়ন বুকের এই চ্যাপ্টারে অনেকগুলো অ্যান্সার ভুল আছে, তুমি ভুল, তোমার কাছে ভুল মনে হলে সেগুলো রিপ্লাই দাও। আমি তো বললাম কম্পেনিয়ন বুকে 2 ধরনের এমসিকিউ আছে, একটা হচ্ছে অন্যান্য লেখকের অনুশীলনীর এমসিকিউ, আর একটা হচ্ছে তোমাদের বিগত বছরের প্রশ্ন। হ্যাঁ, কম্পেনিয়ন বুক কোনটা, লেটস প্র্যাকটিস কোনটা বুঝতে হবে। সো কম্পেনিয়ন বুকে কিন্তু অন্যান্য লেখকের অনুশীলনীর এমসিকিউ আছে, এবং আমি তোমাকে বলছিলাম
অনুশীলনীর এমসিকিউতে যেটা থাকে, হ্যাঁ, সেখানে মাঝে মাঝে অনেক ভুল অ্যান্সার থাকে। তো আমরা কিন্তু অনুশীলনী এমসিকিউতে যা আছে আমরা সেটাই কম্পোনেন্ট ব্লকে দিছি। এটার কারণ কি? কারণ অনুশীলনীর এমসিকিউতে যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেটা তোমার বইয়ের ভিতরে নাই, সেটা শুধুমাত্র অনুশীলনীতেই আছে, সেক্ষেত্রে অনুশীলনীতে যা আছে তোমাকে তাই লাগাইতে হবে। সেটা ভুল হোক ঠিক হোক, এটা আমাদের বিচার করার কোনো ওয়ে নাই, কারণ আমাদের সোর্স একটাই, অনুশীলনী এমসিকিউ। তো যেখানে অনলি সোর্স অনুশীলনী এমসিকিউ, তুমি সেখানে ভুল কোনটারে বলো? বাট কিছু কিছু ম্যাথে ভুল থাকতে পারে, সেটা অনুশীলনী এমসিকিউ থেকে যেটা অ্যান্সার আসছে আমরা ভাই সেটাই দিছি। আমরা তো অনুশীলনী এমসিকিউর অ্যান্সারটা চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা তো বলেই দিছি যে অনুশীলনী এমসিকিউতে অনুশীলনী এমসিকিউ আমরা তোমাদের এখানে বইতে তুলে দিছি। অনুশীলনী এমসিকিউ এর ভাষা টাষা কিছু চেঞ্জ আমরা করবো না, কারণ প্রশ্ন যখন অনুশীলনের এমসিকিউ থেকে টিচাররা মেডিকেলে দিবে, তখন কিন্তু তারা অ্যান্সার অনুশীলনের এমসিকিউ থেকেই দিবে। প্রশ্ন কিন্তু আমাদের কম্পেনিয়ন বুক থেকে করবে না, বই থেকে করবে। আচ্ছা ঠিক আছে, ওকে। কোনটি বেশি স্থিতিস্থাপক? আর যেটা বললাম, তোমাদের কাছে যদি কোনোটা ভুল মনে হয় সেটা অবশ্যই ছবি দিবা, আমরা সেটা সলভ করে দিব এবং সেটার সলিউশন আমরা বলে দিব যে তোমরা কোনটা শিখবা। যেমন এই যে এই স্থিতিস্থাপক কোনটার বেশি, এখানে অ্যান্সার ইস্পাত। কেন ইস্পাত? কারণ এগুলোর মধ্যে সব থেকে বেশি ইস্পাত, তাই না? এন্ড কোয়েশ্চেনটা কি ছিল আমাদের মেডিকেলে, যেটা আসলে 18 সালে, নিচের কোনটি সব থেকে বেশি স্থিতিস্থাপক? সেখানে কি ছিল? তামা ছিল, কোয়ার্টজ ছিল। সো এই যে তামা আর কোয়ার্টজ, ঠিক আছে, লোহা পূর্ণ দৃঢ় পদার্থ, সো কোয়ার্টজ, তামা ও কোয়ার্টজ যেটা ছিল, প্রবলেম কি জানো ভাইয়া? এই প্রশ্নটা আসছিল ওই বছরের ইসহাক স্যারের বইয়ের অনুশীলনীর এমসিকিউ থেকে। এখন অনুশীলনীর এমসিকিউতে তুমি অনেক অ্যান্সার পাবা এরকম, যেটা বইয়ের কোথাও নাই। আমরা 10 লেখকের বই ঘেটেও সেই ইনফরমেশনটা বের করতে পারি নাই যে বছর প্রশ্ন আসছে। তার মানে টিচারদের প্রশ্ন করার সোর্স কোনটা ছিল, মেডিকেলের প্রশ্নটা কোত্থেকে পাইছে? অনুশীলনীর এমসিকিউ থেকে পাইছে, তাই না? তাহলে অনুশীলনী এমসিকিউ থেকে যদি প্রশ্নটা কইরা থাকে, যেহেতু আমি তোমাকে বলছি ভাই ফিজিক্সের জন্য অনুশীলনীর এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট, এবং অনুশীলনীর এমসিকিউ থেকে 2018 সালে 11টা প্রশ্ন আসছিল হুবহু অপশন সহ, আর 2019 সালে 8টা প্রশ্ন আসছিল। সো অনুশীলনী এমসিকিউ থেকে যদি এমন থাকে যে যদি অনলি সোর্স অনুশীলনীর এমসিকিউ হয়ে থাকে, তোমার এমসিকিউতে যেই অ্যান্সার আছে ভাই সেটাকে মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, জিনিসটা হচ্ছে কি ভাই, তোমাকে বলি। তোমাকে এখন প্রশ্ন করবে স্থিতিস্থাপক কোনটা বেশি, তামা, কোয়ার্টজ, লোহা, ইস্পাত। এখন এই যে কোয়ার্টজ জিনিসটা, কোয়ার্টজ তো আমাদের বইতে নাই, তাহলে এটা কোত্থেকে পাইছে? এমসিকিউ থেকে পাইছে। তো এমসিকিউতে যেটা আছে সেটাই হবে অ্যান্সার। তুমি দেখবা আমাদের এখনকার বই, ইসাক স্যারের বই অনুশীলনীর এমসিকিউতে এটার অ্যান্সার দিয়ে আছে তামা। সো তুমি যদি কোন একটা প্রশ্ন এরকম আবারও পাও যে মেডিকেলে আসছে, অপশনে কোয়ার্টজও আছে, তামাও আছে, ওটার অ্যান্সার কি দাগাবা? আমাদের এমসিকিউতে যেটা থাকবে সেটা দাগাইতে হবে। এমসিকিউতে কি দিয়ে আছে? তামা দিয়ে আছে। সো সেক্ষেত্রে অ্যান্সার যেটাই সঠিক হোক, আমাকে অনুশীলনী এমসিকিউটাই দিতে হবে। আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই। অনুশীলনীর এমসিকিউ এটা হচ্ছে লাইক ওই যে বললাম, তারা কোত্থেকে পাই এটা আসলে আমরাও বলতে পারবো না, তারা কোন বই থেকে এমসিকিউ গুলো নিয়ে আসে, বাট যেটা দিয়ে আছে সেটাই দিতে হবে। মেইন বুক মুখস্থ করা লাগবে, অবজেক্টিভ না। সবগুলো এমসিকিউ তো পড়তে বলি নাই ভাইয়া। যেমন তোমাকে আমি বলছি যে আমাদের এই চ্যাপ্টারের জন্য কোনো ম্যাথ লাগবে না, সো বড় বড় কঠিন কঠিন ম্যাথ সব বাদ চলে গেল। বাকিরা রইল কি? সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক, হ্যাঁ, লেখচিত্র, সব বাদ। দেখবা তাহলে থাকে কি ছোট ছোট কিছু প্রশ্ন, যেগুলা কি ধরনের প্রশ্ন? মেডিকেল ক্লাসের মতো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে স্থিতিস্থাপকতা নিয়েও আলোচনা আমি করে ফেলছি, তামা কোয়ার্টজের ব্যাপারটা। এটা তুমি দেখবা, আর এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা কি জানো ভাই? এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা হইতেছে যেই পদার্থের ইয়ং এর গুণাঙ্কের মান যত বেশি, তার স্থিতিস্থাপকতা তত বেশি। তাহলে আমাকে বলো ভাই, আমরা শিখে আসছি ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক 20, তাহলে হিসাব অনুযায়ী সব থেকে বেশি স্থিতিস্থাপক গুণাঙ্ক কার হওয়ার কথা? ইস্পাতের। এবং আমাদের বইতে কিন্তু কোয়ার্টজ নাই, বাট অ্যাকচুয়ালি হ্যাঁ, গবেষণা করে দেখা গেছে সব থেকে বেশি হচ্ছে কোয়ার্টজ এর। বাট আমাদের বইতে সোর্সে যেটা আছে তামা, আমাদের অনুশীলন এমসিকিউতে সেটাই দিতে হবে। এগুলো একটু কনফিউজিং ভাইয়া, তোমাদের মধ্যে যেগুলো কনফিউজিং মনে হবে, আমি সেই জন্যই বলতেছি একটা সিম্পল কথা ভাইয়া। অনুশীলনীর এমসিকিউতে সারাংশতে অনেক ভুল অ্যান্সার আছে, আমি তোমাকে বলছি ক্লাসে, গতকালকের কাছেও বলছি। তুমি যদি অনুশীলনীর এমসিকিউতে এমন কোন কোয়েশ্চেন পাও যেটা বইয়ের ভিতরে নাই, তাহলে এমসিকিউতে যেটা অ্যান্সার সেটাই হবে অ্যান্সার। কারণ প্রশ্ন করলে ওখান থেকে করবে, অ্যান্সার ওটাই দিতে হবে, তুমি চেঞ্জ করতে পারার কোনো সুযোগ নাই, এটা সিম্পলি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন।
হ্যাঁ, এই যে বললাম না মেডিকো কোয়েশ্চেন ব্যাংকে ভাইয়া কোয়ার্টস দিয়ে আছে, তামা দিয়া নাই। কারণ কি ভাইয়া, ওই যে ওই বছর 18 সালের তখনকার বইয়ে সেখানে কোয়ার্টস দেয়া ছিল। হ্যাঁ, বাট এখনকার বইয়ে কি, এই যে তোমাদের মেডিকোর যে কোয়েশ্চেন ব্যাংক, হ্যাঁ সেটা তো আমাদের, আমি তো তোমাকে এখন বলে দিলাম ভাইয়া, সলিউশনটা তোমাকে আমি এখন ক্লাসেই দিচ্ছি। তুমি দেখবা সেটা কোন জায়গাটা দেখবা সোর্স, এখনকার বইতে কি আছে। তুমি দেখো এখনকার বইতে তোমাদের যাদের নতুন বই কিনছো, নতুন বই মানে কি গত বছরের বই যাদের আছে, তুমি দেখবা এখনকার বইতে তামা অ্যান্সার দেওয়া আছে। সো তামা। ঐশী, তোমার পুরান বইয়ে তুমি এখনকার নতুন বই চেক করো, এমসিকিউ তে কি দেয়া আছে দেখবা তামা দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর যাদের চিন্তা করতে হবে যে নিউ বুক কিনতে হবে অনুশীলনের জন্য, ভাইয়া এখনকার নতুন বইতে অনেক নতুন ইনফরমেশন আসছে ভাইয়া। বা তারপর যদি মনে করো বই কিনবা না, তুমি এমসিকিউ গুলো কারো থেকে ফটোকপি করে নিও, তাহলেই হবে। আচ্ছা, পানিতে ডিটারজেন্ট মিশিলে কি হবে, কমে, এটাতে কোনো প্রবলেম নাই আশা করি। পয়সন অনুপাত কোনটা, পার্শ্ববায়ু দৈর্ঘ্য প্রবলেম নাই। প্রান্তিক বেগের ক্ষেত্রে কোনটি সত্য, এটাও প্রবলেম থাকার কথা না। সান্দ্রতাকে কি বলা হয়, আঠাত্মতা বলা হয়। নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু 10 পয়েন্ট, একটু আগেই দেখাইলাম ভাই প্রশ্নটা। এবং গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এটা ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, মানে পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আমাদের সান্দ্রতা গুণাঙ্ক বাড়বে, সান্দ্রতা বাড়বে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ব্লটিং পেপার, ওইটাও একটা, এই যে ব্লটিং পেপার নিয়ে যারা কোশ্চেন করতেছো, আমি তোমাকে বলছি ভাইয়া আননেসেসারি না, মানে আমার পড়ার বাইরের জন্য আমি তোমাকে ক্লাসের শেষে 10 মিনিট সময় দিব। তোমরা হয়তোবা লেট করে ক্লাসে ঢুকছো, আমার কথা হয়তোবা শুনতেছো না, সেই 10 মিনিট এগুলো করো। তারপরে যেহেতু দেখে ফেলছি কমেন্টটা, অ্যান্সার দিয়েই দিই। ব্লটিং পেপারেরটা আমাদের বইতে নাই, বাট অনুশীলনের এমসিকিউতে দেয়া আছে যে এটা পৃষ্ঠ টানের জন্য, সো অ্যান্সার এটার পৃষ্ঠ টান হবে। ঠিক আছে, এই যে তোমাকে বললাম, হ্যাঁ তোমার কাছে যতই কৈশিকতা মনে হয় না কেন, আমাদের বইয়ে এমসিকিউতে পৃষ্ঠটান আছে, পৃষ্ঠটান দিতে হবে, এবং এটা মেডিকেলে আসছে 18 সালে ডেন্টালে। আচ্ছা পৃষ্ঠটান, হ্যাঁ। এখন আসো রেগুলার এক্সামে। ওকে, হ্যাঁ তামা দিবা, তামা হবে অ্যান্সার। এখন না ভুল, সারাংশতে ভুল থাকলে আমি তোমাকে বলছি এটা সিম্পল অ্যান্সার, সারাংশ এবং অনুশীলনী এমসিকিউ তুমি বইয়ের ভিতরেরটা দেখবা। ঠিক আছে, বইয়ের ভিতরে, যদি বইয়ের ভিতরে কোনোটা না থাকে, সেই ক্ষেত্রে এমন কোনো ইনফরমেশন যদি পাওয়া যেটা বইয়ে নাই, সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তুমি এমসিকিউতে যেটা আছে সেটাই দিবা। আচ্ছা, এখন আসো আমরা গাঠনিক ধর্ম শিখে ফেলি আর ডেইলি এক্সামে। ওকে ফাইন। সো আমি এখানে যেহেতু তোমাদের অনেক কোয়েশ্চেন আছে, আমি যেসব প্রশ্ন অ্যাকচুয়ালি তোমরা পারবা, সেখানে কোনো প্রবলেম, যেগুলো পারার মতো কোয়েশ্চেন সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, ওভারঅল বলে যাচ্ছি। আন্তঃনমিক দূরত্ব বেশি কোনটা, আমি তোমাকে ক্লাসে পড়াইছিলাম শুরুতে, যে কঠিন পদার্থগুলো কাছাকাছি থাকে বাট গ্যাসীয় পদার্থ দূরে দূরে থাকে। তো গ্যাসীয় পদার্থ দূরে দূরে থাকে মানে এদের মধ্যে আকর্ষণটাও কম। দেখো প্রথম দুই কোয়েশ্চেন, দূরত্ব বেশি গ্যাসীয়, আকর্ষণ কমও গ্যাসীয়। সোডিয়াম ক্লোরাইড কোনটা দেখা যায়, আয়নিক বন্ধন, একেবারে ইজি। হ্যাঁ, আয়নিক বন্ধনের শর্ত কোনটা, এটা আমাদের শর্ত থেকে রিডিং দিয়ে তোমাকে বলছিলাম পড়ে ফেলছো নিশ্চয়ই। এখন কিন্তু আমরা ডেইলি এক্সামের কোশ্চেন সলভ করতেছি ভাইয়া। সো এই ডেইলি এক্সামে এই মুহূর্তে তোমরা কি কমেন্ট দিবা, এই মুহূর্তে তোমরা কি অ্যান্সার দিবে, কি কোশ্চেন করবা, ডেইলি এক্সামের কোন কোশ্চেনে কারো কোন নাম্বার কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে কিনা সেগুলা লিখবা, সেগুলা লিখবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সেগুলা লিখবা। আচ্ছা, সাউন্ড ঠিক থাকলে একটু বইলো তো, মাঝখানে মনে একটু মিউট হয়ে গেছিল, সাউন্ড ঠিক থাকলে একটু জানাও, হ্যাঁ ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা, নিচের কোনটার মধ্যে সমযোজী বন্ধন দেখা যায় না, ওকে এটার অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড, এর কারণ কোনো প্রবলেম নাই। এখন তাহলে হ্যাঁ ভাইয়া 42 বলবেন, আমি দেখতেছি তো, যে 42 বলছো নাম্বারগুলো এখন আপাতত দিতে থাকবা, আমি দেখবো। আমি সিরিয়াল ওয়াইজ যাই ভাইয়া, আমি যখন যেই সিরিয়ালে যাব সেই সিরিয়াল অনুযায়ী তোমরা দেখবা। এখন তো এগুলোর মধ্যে তো কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা ওকে, তাহলে আমরা অধাতু, দুইটা অধাতুর মধ্যে কোনটা দেখা যায়, আমরা কেমিস্ট্রি থেকে পড়ে আসছি না ভাই, বলতো যে দুইটা অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে করে, ইলেকট্রন শেয়ার দুইটা অধাতুর মধ্যে, সেটা কোন বন্ধন, সমযোজী বন্ধন। 6 নাম্বার পারবো, 7 নাম্বার পারবো। ঠিক আছে, যে এটা 7 নাম্বার ভ্যান্ডারওয়ালস সংজ্ঞার মধ্যে দেখো, সংজ্ঞা ঠিক আগের লাইনে এই লাইনটা আছে, ভ্যান্ডারওয়ালস এর আর্টিকেল আছে, একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ কত, এটা আমাদের ওই যে প্রথম 3-4 পেজের মধ্যেই দেখবা, আন্তঃআণবিক দূরত্বের একটা রেঞ্জ আছে 10⁻⁹ থেকে -19। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই আমি জানি, বাট প্রবলেম কি নিয়ে কোশ্চেন করছে জানো, ওই যে একটা প্রশ্ন আছে আণবিক পাল্লা, এক জায়গায় আছে 10⁻⁹, এক জায়গায় দিয়ে আছে 10⁻⁻10, আমি কোনটা দেবো, আমি আলোচনা করবো ভাই, এটাতে টেনশন করো না। ঠিক আছে ভাইয়া, 7 নাম্বার।
হ্যাঁ, এটা ভাই আমি তোমাদের ইসাক স্যারের বইয়ের আর্টিকেলটা দেখো, ভ্যান ডার ওয়ালস বন্ধনের একদম আর্টিকেলের প্রথম লাইনে আছে যে আমরা তো জানি যে আমাদের ভ্যান ডার ওয়ালস বন্ধনটা সব থেকে দুর্বলতম বন্ধন। তাহলে দেখো তুমি বেসিক থেকে বুঝতে পারো শক্তিশালী বন্ধনের শর্তগুলো পূরণ করে না মানে কি, তারা দুর্বল বন্ধন। দুর্বল কোনটা আছে? ভ্যান ডার ওয়ালস আছে। আচ্ছা ওকে, 9-এ কোনো প্রবলেম নাই, প্লাজমা অবস্থা। 10-এ কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে, এটা ওই সংজ্ঞার থেকে আসছে। হ্যাঁ, 11-তে কারো কোনো প্রবলেম থাকার কথা না, সংজ্ঞা, এটাও সংজ্ঞা। এই 12 নম্বরে অনেকে আমি দেখলাম যে দিছে ভাই অসহপীড়ন। আচ্ছা আমাকে একটা কথা বলতো ভাইয়া, প্রশ্নে কি বলছে, নির্দিষ্ট যে ভরের ক্রিয়ায় যে ছিঁড়ে যায়, তোমাদের ভুলটা কেমনে হয়েছে আমি তোমাকে বলি। তোমরা জানো হ্যাঁ এই সংজ্ঞাটা হইতেছে অসহভারের সংজ্ঞা, তোমরা জানো যেটা হইতেছে অসহভার, এটাকে অসহভার বলে। যে পড়াইছিল যে ভাইয়া যে ভারের ক্রিয়ায় বস্তুটা স্থিতিস্থাপক থাকে না, ছিঁড়ে গেলে সেটা হইতেছে অসহভার। তো তোমরা অপশন অসহ দেখাই সাথে পীড়ন না ভার আছে না দেখে দাগাই দিছো, দাগাই দিয়ে দেখছো আরেকটা অপশন ভঞ্জক ভারও আছে। এটা তো ভাই পীড়ন না, এটাকে পীড়ন। পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। এটাকে বল বাই ক্ষেত্রফল এটাকে বলছে যে একক ক্ষেত্রফলে যে ভরের ক্রিয়ায়, সেটা তো বলে নাই। তাহলে আমি তোমাকে বলছিলাম অসহ ভারের আরেকটা নাম আছে ভঞ্জক ভার, তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, মৌলি তোমার কোয়েশ্চেনে আমি অ্যান্সার দিয়ে দিছি, তুমি আবার রেকর্ডিং ক্লাসটা দেখে নিও। আমি এটার অ্যান্সার দিয়ে দিছি, রিপিট করবো না। হ্যাঁ, এই যে সারাংশের ভুলের ব্যাপারটা আমি বলে দিছি, বা যারা ক্লাস করতেছো অলরেডি, যারা অ্যান্সার জানো তাড়াতাড়ি হেল্প করো যে ভাই এটা নিয়ে কি বলছে, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। বিকৃতির প্রকারভেদ না কোনটা? আমি তোমাকে বিকৃতির 3টা প্রকারভেদ শিখেছিলাম, দৈর্ঘ্য আকার আয়তন। বিকৃতির একক কোনটা? বিকৃতির একক নাই, একক নাই মানে মাত্রাও নাই। হ্যাঁ, এটা হচ্ছে পীড়নের সংজ্ঞা, যে একক ক্ষেত্রফলের উপর বলকে পীড়ন বলে। পীড়নের একক কি? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। পীড়নের সমীকরণ কোনটা? পীড়নের মাত্রা সমীকরণ এবং স্থিতিস্থাপক গুণকের মাত্রা সমীকরণ সেম, তাই না? আচ্ছা হুম, ভেরি গুড ভাইয়া। হ্যাঁ, আহমেদ রুবাই ভারের কথা বললে অসহভার, হ্যাঁ এমনি মনে রাখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবককে কি বলে আমি তোমাকে এটা অনেকবার মুখস্থ করাইছি যে হ্যাঁ, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু উপরে পীড়ন নিচে বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ, আর এই যে হুকের সূত্র চলে আসছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের সমীকরণটা আবারও চলে আসছে, তাই না? দেখো আমি তোমাকে এক একটা প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাষায় বারবার রিপিট করছি, কারণ কি জানো, মেডিকেলে এই ধরনের প্রশ্নই আসে। ওই যে আমি তোমাকে বললাম ভাইয়া যে মেডিকেলে 20টা প্রশ্ন আসবে ফিজিক্স থেকে, তো আমাদের ফিজিক্স চ্যাপ্টার আছে 20টা, এভারেজে প্রশ্ন থাকবে একটা বা দুইটা। সো তোমাকে এমন এমন প্রশ্নই টিচার করবে যেগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাট প্রথমবার পড়ার জন্য তো লাইন বাই লাইন পড়বা, বাট ওভারঅল যখন রিভিশন দিবা তখন কিন্তু এই পরীক্ষাগুলো দিয়ে দিয়ে তোমাকে পক্ক হইতে হবে, পাকা হইতে হবে যে আমার কোন জায়গাগুলো পড়ার মতো আসলে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে ওকে। তো এটা সমস্যা নাই, স্কেলার রাশি কোনটা না, এটা তোমাদের যারা এখানে ক্লাস 1-2 বাচ্চা আসো তোমরা, তারাও এটার অ্যান্সার করতে পারবে। বল, হ্যাঁ আমরা জানি ভেক্টর চ্যাপ্টার থেকে পড়ে আসছি, বল একটা ভেক্টর রাশি, বলের দিকও আছে মানও আছে। বাট আমি এই কোয়েশ্চেনটা এখানে কেন দিলাম, কারণ আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কে একটা লাইন ছিল যে যেহেতু বিকৃতি স্কেলার রাশি, যেহেতু পীড়ন স্কেলার রাশি, সেহেতু স্থিতিস্থাপক গুণাঙ্ক একটা কি ধরনের রাশি? স্কেলার রাশি। আমি দাগায়ও দিছিলাম, মনে করে দেখো। তো এই লাইনগুলোকে আবার রিভিশন দেওয়ার জন্যই কিন্তু এই প্রশ্নটা দেয়া। তোমরা কি চিন্তা করো জানো ভাইয়া, পরীক্ষা দিতেছো, পরীক্ষায় বেশি মার্ক পাইলে ভালো, খারাপ মার্ক পাইলে খারাপ, এটা চিন্তা করে তোমার পাগল হয়ে যাও। ভাই পরীক্ষা তো কিন্তু তুমি অ্যাকচুয়ালি দিচ্ছ ওয়ান কাইন্ড অফ দুইটা কারণে। একটা হচ্ছে তোমার পড়াটার তোমার ইভালুয়েশন নিজের কতটুক হইছে, আর একটা হচ্ছে কি জানো, পরীক্ষাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ভাইয়া টপিকগুলো আবার রিভিশনও হয়ে যায়। আমরা কিন্তু ভাই এইভাবেই প্রশ্নটা করি যাতে পড়াটা আবার রিভিশনও হয়। তো তুমি এই পরীক্ষায় 100তে 100 পেলে কি তোমার ডিএমসি হবে? এই যে একজন কান্নাকাটি করতেছিল দেখলাম যে হ্যাঁ ভাইয়া লোহা আছে 20, লোহা আছে 11, আপনারাই বলছেন দুইটা দিবেন না। আচ্ছা বাবা বলছি, তুমি 1 মার্ক না পাইলে কি তোমার জীবন শেষ? মেডিকেলে চান্স হবে না এমন কিছু? তুমি 1 নাম্বার না, তোমার ওই 1 মার্কের জায়গায় আমি তোমাকে 10 মার্ক দিয়ে দিব, যাও, খুশি, ভাল লাগবে। বাট আলটিমেটলি যদি মেডিকেলে সমস্যা হয়, তুমি আমার কথাগুলোকে শোনো, আমি তোমাকে কি বলতেছি, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। তুমি তো যথেষ্ট বড় হইছো এখন, তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছো, ও সরি এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছো মানে আলটিমেটলি দিয়ে ফেলছো। সো এইচএসসি পরীক্ষার এই টাইমে এসে তোমরা যথেষ্ট বড়, তোমরা যথেষ্ট ম্যাচিওর, তোমাকে একটু ইজি ওয়েতে চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তো স্থিতিস্থাপক গুণের একক এগুলাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না, বেসিক প্রশ্ন আমি নিয়ে আলোচনা করবো না, আগাচ্ছি। মাত্রা একক হয়ে গেল, ইয়ং এর গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, তাই না? ম্যাথের প্রবলেম আলোচনা করা হবে লিয়া, বারবার বলতেছো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে ফাইন।
তো এগুলাতে আমরা জানি এই যে আমি তোমাকে যেহেতু এই সমীকরণটা চলে আসছে 26 নম্বর কোয়েশ্চেন, আমি একটু একটা জিনিস তোমাকে মনে করাই। আমি তোমাকে বলছিলাম যে ইয়ং এর গুণাঙ্কের সূত্র কি, y is equal to f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। এটা হচ্ছে সূত্র। এই সূত্রে f হচ্ছে বল, a হচ্ছে ক্ষেত্রফল, ক্যাপিটাল L হচ্ছে আদি দৈর্ঘ্য, স্মল l হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, তাই না? সো আলটিমেটলি এই যে ইয়ং এর গুণাঙ্ক y এর সমীকরণটা তো জানতে চাইছে, তো f ইকুয়াল টু mg জানি, এই যে mg, আর a হইতেছে পাই আর স্কয়ার, কারণ সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এই জন্য এটা সমীকরণ। এটা আমি এখানে আবার কেন লিখলাম জানো? তোমাদের ম্যাথের সুবিধার জন্য। একটু পরে তোমাকে ম্যাথ দেখাবো আমি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাসফিয়া তাসনিম হবে, কোনো প্রবলেম নাই। কম্পেনের বুকে তোমরা দিয়ে দিছি, বাট ইসাক স্যারের বইটা তো মনে হয় তোমাদের ইসাক স্যার নিজে এই বইটা তোমাকে কিনতেই হবে, সেটা সেখান থেকেই দেখবা। ঠিক আছে, 37 নম্বরে আসবো ভাইয়া, সব কিছুতে আসবে ভাইয়া, তোমার মন খারাপ করো না। আমি তোমাদের অনেক বকাঝকা করতেছি, বকাঝকা 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 খাওয়া ভালো আসলে, কারণ তোমরা তো অনেকদিন বকাটকা খাও না। তোমরা বাসায় বসে আসো প্রায় 6-7 মাস, 8-9 মাস, বাসায় আম্মা বউ বকে না, কেউ বকে না, একটু বকা খাও, অনেকদিন বকা খাও না, বকা মিস করার কথা তোমাদের, তাই না? আচ্ছা, ইস্পাতেরটা কত, এটাও ছকের প্রশ্ন, সমস্যা নাই। আমি এই সমীকরণটা লিখলাম তোমাদের ম্যাথ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা আস্তে আস্তে আগাই। ইস্পাতের মান কত, 20, আমরা জানি। এই যে একটা ম্যাথ আসছে 28 নাম্বার, চলো আমরা বললাম না ম্যাথ নিয়ে প্রবলেম, আমরা আগে এই ম্যাথটা করি। দেখো আমি ম্যাথ নিয়ে আবারও বলতেছি। একটা চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে, প্রথম কথা আমি বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে না, বলছিলাম। আচ্ছা কেন আসবে না ব্যাখ্যাও দিছিলাম, বাট স্টিল আমরা কিছু করব, এই জন্য এই প্রশ্নটা দিছি, ভালো কথা। তো তুমি অনুশীলনী এমসিকিউতে এমন কিছু ম্যাথ দেখবা যেগুলো এই চ্যাপ্টারের ধারে কাছেও নাই। ওই যে বললাম এমসিকিউতে হাবি জাবি মনে করো থিসিস করার মানে একদম ডিগ্রি মিগ্রি সব যা পাইছে তাই সব তুলে না দিছে, কথা বুঝছো? যেগুলার ব্যাখ্যা আমাদের বইতে নাই, এই জন্যই তোমরা বিব্রত যে ভাইয়া কেমনে করবো। অ্যাকচুয়ালি এগুলো দেখলে আমাদেরও খারাপ লাগে, কারণ কি মানে টিচাররা অ্যাকচুয়ালি বারবার প্রতি বছরে আমাদের বই চেঞ্জ করে, বই চেঞ্জ করার কারণ তো তোমরা আসলে জানো। এটা আসলে আমি আলাদা করে অনলাইনে বলতে চাই না, কি নাকি প্রবলেম হয়ে যায়, যেটাই হোক। সো তোমাদের কষ্ট আমাদেরও কষ্ট, বাট আমি তোমাকে ইনশিওর করতে পারি ভাইয়া, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, তোমাকে অনেক অনেক কথা বলবে, আমার কথাটা একবার শোনো। তোমার টার্গেট মেডিকেল কিনা? হ্যাঁ আমার টার্গেট মেডিকেল ভাইয়া। মেডিকেলে 20টা প্রশ্নের মধ্যে ফিজিক্সে ম্যাথ আসবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 3টা, 2টা আসে, একটাও থাকে আবার নাও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম 3টা, গত 6-7 বছর এটাই হইতেছে। 3টা প্রশ্নের মধ্যে কিরকম ম্যাথ আসে জানো? অনেক কঠিন ম্যাথ আসে। যেমন একটা ম্যাথ বলি, 15 সালে আসছিল, এটা হয়তো বা অন্য কোনো ভাই বলেও দিছে। ম্যাথটা কি? একটি বস্তুর ভর 10 কেজি, সে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার ভরবেগ কত? অনেক কঠিন প্রশ্ন তাই না? ভর 10 কেজি, 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, ভর দিয়ে আছে, বেগ দিয়ে আছে, ভরবেগ কত? 5 গুণ 10 50 মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। অনেক কঠিন প্রশ্নটা, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। সো ওই 3টা ম্যাথের মধ্যে এমন কোনো ম্যাথ দিবে না যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না, এক। 2, যদি এরপরও দিয়েও দেয় এমন কোনো ম্যাথ যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না, সেটা তুমি তো পারবাই না, এটা কেউই পারবে না। কারণ কি? কারো কাছে তো ক্যালকুলেটর নাই। তো ওইটা নাকি তোমার টেনশন করার দরকার আছে? আমি এই কথাগুলো কেন বললাম জানো ভাইয়া? তোমরা আসলে অনেকে বুঝতে পারো না, তোমরা চিন্তা করো যে ভাই একটা চ্যাপ্টারে 100% ম্যাথ পারলেই মনে হয় আমার মেডিকেলে চান্স হয়ে গেছে। হ্যাঁ, ম্যাথ তো আসবে, তুমি যদি ওই 2-3 মার্ক নাও পারো, তুমি বাকি থিওরির জন্য 17 মার্ক পড়ো, এবং থিওরি গুলো এত সহজ সহজ থিওরি আসে। আমি তোমাকে পড়ানোর সময় তো বলছি যে আমাদের প্রশ্নগুলো কিরকম হয় মেডিকেলের। তুমি যদি থিওরিতে জোর দিয়ে পড়ো, ওই সময়টা রিভিশন বারবার দাও, 17 মার্ক তোমার ইনশিওর হবেই হবে। এবং ওটাই আমার মনে হয় বেটার। বা এটা না করে যদি পাগলের মতো, এটা না করে যদি তুমি পাগলের মতো ম্যাথ করতে থাকো, যত ধরনের কঠিন ম্যাথ আছে, তুমি পরে প্রবলেম পড়বা। আমাদের তো সলিউশন দিতে কোনো প্রবলেম নেই, আমরা তো তোমাকে সলিউশন দিবই, আর আমি তোমাকে একটা আউট অফ দ্য কন্টেস্ট একটা ব্যাখ্যা দিলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। এখন আমরা এই ম্যাটটা নিয়ে আলোচনা করব। তো এই ম্যাটটা নিয়ে আলোচনা করার আগে তুমি দেখবা তোমাদের বইতে, হ্যাঁ, এই যে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড যে ম্যাথগুলো আছে, তোমাদের ইয়ং এর গুণাঙ্কের ঠিক পরে পেজে ম্যাথগুলো আছে, সেখানে এই যে লেখছে না তারটির দৈর্ঘ্য বৃদ্ধি 15% বৃদ্ধি করতে, ওইখানে এমন কিছু ম্যাথ আছে 15% বৃদ্ধি না দিয়ে সেখানে দিছে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তারটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে, ঠিক আছে, তারটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে। আচ্ছা ঠিক আছে। না তোমরা
এইচএসসি পরীক্ষা নিয়ে আমি আর কিছু বলবো না, আচ্ছা সরি, হ্যাঁ কেউ মাইন্ড করো না। তো এখানে আমরা একটু ম্যাথ করি, হ্যাঁ একটু কেউ কমেন্ট দিও না, এখন জিজ্ঞেস করতেছে আমরা একটু ম্যাথ করি এরপরে কমেন্ট দিও, ঠিক আছে? আমরা একটু কিছুক্ষণ 3-4টা ম্যাথ করবো, একটু মন দিয়ে শোনো, এখন কিন্তু ম্যাথ, সো সবাই শোনো, বি কেয়ারফুল। এই চ্যাপ্টারের জন্য যদি ম্যাথ লাগবে না বা যদি আইসাও যায় কি ধরনের ম্যাথ আসবে এখন পড়াইতেছি কিন্তু, সো পরবর্তীতে কিন্তু কেউ কিছু বললো না যে ভাইয়া ম্যাথ কোনটা করবো কোনটা করবো, দেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, সো খেয়াল করো এখানে ওয়াই দিয়ে আছে। আচ্ছা এই ম্যাথটা করার আগে আমি দ্বিগুণ নিয়ে আলোচনা করে আসি আগে, চিন্তা করো। তো তোমাকে যদি বলে যে হ্যাঁ আমি একটু আমি আমি হোয়াইট বোর্ড অন করবো, ম্যাথটা বুঝছো? তোমাকে বললো একটা তারের ইয়ং এর গুণাঙ্ক y is equal to 2 into 10^11, তার ক্ষেত্রফল 10^4 মান। বলল যে দৈর্ঘ্য দ্বিগুণ করতে, দৈর্ঘ্য দ্বিগুণ করতে, দৈর্ঘ্য দ্বিগুণ করতে বলের মান কত লাগবে, F is equal to what? ম্যাথটা বুঝো, ম্যাথটা আমি কি বলছি আবার রিপিট করতেছি। একটা তারের ইয়ং এর গুণাঙ্ক y এত, ক্ষেত্রফল এত, তার দৈর্ঘ্য দ্বিগুণ করতে কতটুকু বল লাগবে। সো প্রশ্নটা আমার মনে হয় শুনে ফেলছো, রাইট? আচ্ছা ঠিক আছে, এখন আমরা ম্যাথটা শুরু করব। তার আগে একটা ম্যাথ করার অ্যাপ্রোচ কি জানো, আগে দেখতে হয় কি কি ডাটা দেয়া আছে। অনেকেই ভয় পেয়ে যায় ভাইয়া কোন সূত্র ইউজ করব কোন সূত্র ইউজ করব, আগে দেখো কি কি ডাটা দেয়া আছে। দেখো y দেয়া আছে, a দেয়া আছে, দৈর্ঘ্য দ্বিগুণ মানে l দেয়া আছে, আর f দেয়া আছে, তাহলে সূত্র একটাই, সূত্র কোনটা? y is equal to f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। এখানে বের করতে বলছে বল মানে f, তাহলে f is equal to কি হবে? y a স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা এখন মান বসা দিলেই শেষ। বাট y এর মান এর মান তো ডিরেক্টলি দেয়াই আছে, তোমার প্যাচ লাগবে কই? তোমার প্যাচ লাগবে স্মল l এর মান আর ক্যাপিটাল L এর মানে। ম্যাথটা বুঝো ভাইয়া, তোমাকে বলছে আমাকে বলো তো একটা কথা, এখানে ক্যাপিটাল এল মানে কি? এখানে ক্যাপিটাল এল মানে কি? ক্যাপিটাল এল মানে হতেছে আদি দৈর্ঘ্য, স্মল এল মানে কি? স্মল এল মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এখন আমি যদি তোমারে বলি একটু বুঝো কথাটা, তার মানে আমাকে কি বলছে বলো তো ভাইয়া? এখানে যে বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করতে, ভাইয়া বলো তো কার দ্বিগুণ করতে? দৈর্ঘ্য দ্বিগুণ করতে কার দ্বিগুণ করতে? আদি দৈর্ঘ্যের দ্বিগুণ করতে। তাহলে আদি দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায়, বর্তমান দৈর্ঘ্য কত? বর্তমান দৈর্ঘ্য টোয়াইস ক্যাপিটাল এল। তাহলে আমাকে একটা কথা বলো তো, স্মল এল এর মান কি টোয়াইস এল হবে? না। কেন? কারণ স্মল এল মানে তো বর্তমান দৈর্ঘ্য না, স্মল এল মানে কি কতটুকু দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য বৃদ্ধি। এখন আমাকে একটা কথার অ্যান্সার দাও, ধরো তোমার কাছে এখন 10 টাকা আছে, তোমার কাছে এখন 10 টাকা আছে, তোমাকে বাসায়, তোমার বাসায় তোমার বাবা তোমাকে কিছু টাকা দিল, এই কারণে এখন তোমার কাছে টাকা হইল 100 টাকা। তাহলে আমি যদি বলি তোমার কাছে কত টাকা বাড়ছে, আগে ছিল 5 এখন হয়েছে 100, কত টাকা বাড়লো? 95 টাকা বাড়ছে। তার মানে 100 টাকা তো বাড়ে নাই, ওই স্মল এলটা কিন্তু কতটুকু বাড়ছে, তার মানে এটা বোঝা গেছে। তাহলে আমাকে বলো তো দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, তাহলে আগের দৈর্ঘ্য ক্যাপিটাল এল, বর্তমান টোয়াইস এল, তাহলে আমাকে বলো তো স্মল এল এর মানে এক্ষেত্রে কত হবে? বর্তমান দৈর্ঘ্য বিয়োগ আগের দৈর্ঘ্য, তাহলে শুধু ক্যাপিটাল এল হবে। তাহলে খেয়াল করো, স্মল এল এল এর মানও ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল এর মানও ক্যাপিটাল এল, তাহলে কি কাটাকাটি চলে যাবে? কাটাকাটি যদি চলে যায় তাহলে আলটিমেটলি এই y এর y এই হবে অ্যান্সার। তাহলে কি হবে? 2 ইনটু 10^11 ইনটু 10^4, তাহলে আলটিমেটলি অ্যান্সার 10^11 পাওয়ার 10^4 পাওয়ার 2 ইনটু 10^15 অ্যান্সার। অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট এটা হচ্ছে সিস্টেম, যারা পারো না তাদের জন্য বললাম। আচ্ছা, এটা কিন্তু ম্যাথ করার অ্যাপ্রোচ। তাহলে তুমি খেয়াল করছো যে স্মল এল ক্যাপিটাল এল জিনিসটা যদি তুমি বুঝে ফেলো ভাইয়া, তাহলে যে বিকৃতি নিয়ে আমি একটা ম্যাথ দিছি, যে অনেকে এটা নিয়ে জিজ্ঞেস করছিল, আমি সেখানে আসবো আস্তে আস্তে ধীরে ধীরে, আস্তে আস্তে দেখো আমি কি করি। তাহলে এই ম্যাটটা বুঝে ফেলছো। হুম, এখন দেখো, কিন্তু এখন এখানে কি বলছে? এখানে বলছে 15% বৃদ্ধি করতে বল কত, বল কত কিন্তু বলে নাই ভাইয়া। কি কত বলছে ভাইয়া? বলছে হচ্ছে পীড়ন কত। আর পীড়ন দেখলে তোমরা ভয় পাইতে পারো, ভাইয়া পীড়ন তো আমরা জানি এফ বাই এ, পীড়ন তো আমরা জানি এফ বাই এ, তো এফ বাই এ সূত্র কি? এফ বাই এর তো ডিরেক্ট কোনো ম্যাথের সূত্র নাই।
এখানে দিয়ে আছে ওয়াই এর মান, এখানে দিয়ে আছে এল নিয়ে কথাবার্তা, তাহলে আমরা এফ বাই এ, তাহলে আমাকে বলো তো ভাইয়া আমার ইয়ং এর গুণাঙ্কের সূত্রও কি একটা এফ বাই এ আছে না? আমরা সূত্র কি জানি, ওয়াই ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এই সূত্র থেকেই তো আমাকে এফ বাই এটা বের করতে বলছে, রাইট? কথা বুঝছো? তাহলে আমরা কি বের করতে বলছে বুঝে ফেললাম। এখন আমরা তোমাকে ম্যাথটা করাবো পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ ম্যাথটা একবার পড়ো, আমি তোমাকে হোয়াইট বোর্ডে নিয়ে যাব। বলছে ইয়ং ওয়াই দিয়ে আছে এল 15% বৃদ্ধি করতে পীড়ন কত। এখন পার্সেন্টেজ যখন থাকবে, সো অনেকের অনেক প্যাচ লাগে যে ভাইয়া পার্সেন্টেজ দেয়া আছে, আমি তো পার্সেন্টেজ মানে জানি হইতেছে যে 100 এর এত পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি মানে হইতেছে ক্যাপিটাল এল এর 15% বৃদ্ধি, মানে ক্যাপিটাল এল এর 15/100, তাহলে 15/100 এল। তোমাদের অনেকের অনেক কনফিউশন লাগে এই জিনিসটা পার্সেন্টেজ দেখলেই। সো আমরা পার্সেন্টেজে ভেজালে যাবই না, আমরা কি করব, এটা লিখে ফেলবা। যদি পার্সেন্টেজ থাকে, লিখে ফেলবা, যদি পার্সেন্টেজ থাকে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা স্মল এল এর মান ধরবো যত পার্সেন্ট তত, স্মল এন এর মান ধরবো যত পার্সেন্ট তত, এবং ক্যাপিটাল এল এর মান ধরে ফেলবো 100। এটাই কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত তোমার আসবে। বাট ওই যে প্যাচ লাগানোর কোনো দরকার নাই। তোমার ম্যাথে যদি পার্সেন্টেজে থাকে এত পার্সেন্ট বৃদ্ধি, এত পার্সেন্ট বৃদ্ধি, এত পার্সেন্ট বৃদ্ধি, এত পার্সেন্ট হ্রাস, সেক্ষেত্রে স্মল এল এর মান যত পার্সেন্ট তত ধরবা, ক্যাপিটাল এল এর মান 100 ধরবা, শেষ কথা। তাহলে আমি যদি বলতাম এই ম্যাথে কত ছিল, স্মল এল এর মান ছিল, বলছে যে 15% বৃদ্ধি করতে, রাইট? তাহলে আমাকে বলো তো 15% বৃদ্ধি করতে যদি তোমাকে ম্যাথের মধ্যে বলে দেয়, সেক্ষেত্রে আমরা স্মল এল এর মান কত ধরবো? স্মল এল এর মান 15 ধরবো। আর ক্যাপিটাল এল এর মান কত ধরবো? ক্যাপিটাল এল এর মান আমরা কত ধরবো, লিখে দিছি 100। একটুক বুঝছো কিনা আগে বলো। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, একটু যদি বুঝো তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলি, চলো। তাহলে এই ম্যাথে বলছে আচ্ছা, এই ম্যাথে বলছে যে ওয়াই এর মান এরকমই বলা আছে, ওয়াই এর মান দেয়া আছে হচ্ছে সে তোমার 2 × 10⁻11, আর বলছে যে 15% বৃদ্ধি করতে। আচ্ছা, একজন বলছো ভাই এর মান ক্ষেত্রফল কি করবে? এখানে ক্ষেত্রফল তো জানা দরকারই নেই ভাই, কারণ আমাকে পীড়ন বের করতে বলছে, এফ বাই এটা বের করতে বলছে, তাই না? 15% বৃদ্ধি বলছে, তাহলে আমাকে বলো তো আমাকে কি বের করতে বলছে আলটিমেটলি? পীড়ন বের করতে বলা মানে কি, এফ বাই এ বের করতে বলছে, এটা বুঝো। তাহলে এই ম্যাথটা করার সময় কেমনে করে করবো দেখো, আমাকে সূত্র বসাবো, y is equal to f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। তাহলে এখান থেকে কি লেখা যায়, আমাকে বের করতে হবে কি, f বাই a is equal to কি লেখা যায়, f বাই a is equal to লেখা যায় যে, দেখো যদি উল্টাই ফেলো তাহলে y স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তাহলে আমাকে বলো তো y এর মান জানো 2 × 10⁻11, আর আমি বললাম 15% বৃদ্ধি মানে স্মল এল এর মান যত পার্সেন্ট তত, তাহলে ইনটু উপরে শুধু 15 হবে, আর ক্যাপিটাল এল এর মান কত হবে, 100 বসাই দিবা। এখন আমি তোমাকে গত ক্লাসে একটা কথা বলছিলাম, তুমি যদি বড় বড় ইনফরমেশন পাও, সবগুলাকে 10 এর পাওয়ারে নিয়ে যাবা। তুমি দেখো তো ভাইয়া, আমি কি ইচ্ছা করলে এই 100 কে 100 না লিখে 100 জায়গায় কি আমি লিখতে পারতাম না এরকম? বলো তো, আমি কি 100 কে, তো দাঁড়াও আমার ইয়েটা আসুক, 100 কে আমি এরকম লিখতে পারতাম না 10 স্কোয়ার? 100 কে 10 স্কোয়ার লেখা যায় কিনা? কেন 10 স্কোয়ার লিখলাম, কারণ দেখো নিচেও একটা 10-এর পাওয়ারে চলে আসলো, উপরে একটা 10-এর পাওয়ারে চলে আসলো, তাহলে পাওয়ার ক্যালকুলেশন করা ইজি হয়ে গেল। তাহলে আমি এটাকে লিখতে পারি, আমরা জানি সূচকীকরণ থেকে শিখে আসছো, নিচের পাওয়ারটা উপরে চলে গেলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে নিচে আছে 2, উপরে আছে 11, এই দুইটা উপরে যদি মাইনাস হয়ে যায় তাহলে 10-এর পাওয়ার আলটিমেটলি কত থাকবে, 9 থাকবে। আর 15 দুগুণা কত, 15 দুগুণা 30, তাহলে অ্যান্সার কি হবে, 30 × 10⁹, অথবা তুমি এটাকে 3 × 10⁻10ও লিখতে পারো, আমাদের অপশনে যেরকম থাকবে। ম্যাথটা কি বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারার কথা। সো এই ইয়ং এর গুণাঙ্কের ম্যাথ বা আমাদের এই বল বের করার ম্যাথ বা পীড়ন বের করার ম্যাথ আশা করি তোমরা পারবা। সিস্টেমটাও তোমাকে দেখাই দিলাম, যেহেতু ক্যালকুলেটর নাই। 100 কে 10 স্কয়ার লিখছি আমরা, কারণ পাওয়ার ক্যালকুলেশন করতে চাই। এখন এরকম আরেকটা ম্যাথ আসছে তোমাদের, মেবি আমি তোমাকে যাই আগে দেখে আসি কত নাম্বার ম্যাথ, তাহলে বুঝে যাবে। আচ্ছা, একজন দিছো ভাইয়া যে অ্যানসার তো মিলে না, আমাকে বলো তো ভাইয়া 30 × 10⁻9 আর 3 × 10 একই কথা না? আমি কি তোমাকে এখন ভাইয়া যোগ বিয়োগ শেখাবো বলো? এটা একটু নিজেকে বুঝে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এই যে আমরা তো 28 নাম্বারটা করলাম, এরকম আরেকটা ম্যাথ আছে তোমাকে দেখাই। এরকম আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা কয় নাম্বার জানো? ম্যাথটা হচ্ছে ম্যাথ নাম্বার এই যে 79, খেয়াল করো
এখানে ৭৯ নাম্বার ম্যাথে কিন্তু তুমি খেয়াল করো, এখানেও এখানে দেখো 1 মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, আমি দেখো আগে যেহেতু পার্সেন্টেজ আছে, আলটিমেটলি তুমি দেখলা দৈর্ঘ্যের ক্ষেত্রে পার্সেন্টেজ আছে, মানে স্মল এল এর মানে হইতেছে এখানে 10 আছে 10, ক্যাপিটাল এল এর মানে 100, এতটুকু তুমি বুঝে ফেলছো, এখানে কোনো ঝামেলাই নাই। এখন রইলো বাকি কি, বের করতে বলছে বল, তা বল এফ বের করবা, তাহলে এফ বের করতে আমার আর কি জানা লাগবে, ওয়াই জানা লাগবে। তো এক্ষেত্রে তোমাকে আলটিমেটলি যেহেতু ওয়াই এর মানটা এখানে দেয় নাই, তোমাকে মনে রাখতে হবে ইস্পাতের মানটাকে, তোমার তো ছক আমি মুখস্থ করাই দিছি, সেখানে কি ছিল 20 গুণ 10⁻10 অথবা 2 ইন্টু 10⁻11। ওভারঅল আমাদের বইতে যে ম্যাথগুলো আছে সবগুলারই ওয়াই এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻11, কারণ ইস্পাতি বলে। তাহলে ওয়াই এর মানও জানো, বের করতে হবে কি, বল বসাই দিবা। এখানে যাদের কনফিউশন হবে, তার যারা ভুল করছো তারা কেন ভুল করছো বলে দিই, তারা মিলিমিটার স্কোয়ারটাকে মিটার স্কোয়ারে নাও নাই, এটা তো এর ভ্যালু, মিলিমিটার স্কোয়ারটাকে মিলিমিটার স্কোয়ারে রেখে দিলে কিন্তু অ্যান্সার মিলবে না। তা আমরা কি জানি, আমরা জানি 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.001 মিটার বা 1 ইন্টু 10⁻³ মিটার। এটা তো মিটারে আসলো, কিন্তু মিটার স্কোয়ারে নিতে হলে কি হবে, এটা সে 2 গুণ হয়ে যাবে, তাহলে মিটার স্কোয়ারে নিলে কি হবে 10⁻⁻6 মিটার স্কোয়ার হবে। তাহলে এখানে এর মান 10⁻⁻6, এটাকে যদি বসায় এরকম বসাই ফেলো সূত্রে, তাহলে ম্যাথটা মিলে যাবে, এটাতে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক মুখস্থ বসাতে হবে তা জানা ছিল না ভাই, আমি তোমাকে এটা মুখস্থ করাই দিছিলাম তাই না, এটা কিন্তু মুখস্থ তোমরা করেই আসছো, ক্লাসে পড়াইছি, বাট স্টিল আমাদের বইয়ের যে ম্যাথ গুলা থাকে যদি মানটা না দেয়া থাকে, ওয়ার মান ইস্পাতেরটাই থাকে যেহেতু, ওটা ধরেই রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন 78 নাম্বার ম্যাথটা তো অনেক অনেক প্রবলেম আমি দেখছি, ম্যাথটা একটু পড়ো, লেখা আছে কি যে কোন তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে বিকৃতি কত হবে। এখন কিন্তু এই ম্যাথটা ভাই পারার কথা। আমাকে একটা কথা বলো তো, বিকৃতি সূত্র কি, স্মল এল বাই ক্যাপিটাল এল, শিখে আসছো, তাহলে আমাকে বলো তো ভাইয়া, দৈর্ঘ্য দ্বিগুণ বলছে, দৈর্ঘ্য কার দ্বিগুণ, আদি দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে আদি দৈর্ঘ্য আমি একটু ডান পাশে লিখি, আদি দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, দ্বিগুণ মানে কি বর্তমান দৈর্ঘ্য টোয়াইস এল, তাহলে স্মল এল এর ভ্যালু কত, স্মল এল এর ভ্যালু হচ্ছে বর্তমানটা বিয়োগ আগেরটা, তাহলে টোয়াইস ক্যাপিটাল এল মাইনাস ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু কত হয়, শুধু ক্যাপিটাল এল। তাহলে এখানে বসাই দাও, উপরেও ক্যাপিটাল এল নিচেও ক্যাপিটাল এল, কাটাকাটি চলে গেলে কি থাকতেছে 1 থাকতেছে, তাই অ্যান্সার 1। আচ্ছা ঠিক আছে ভাই, ক্ষেত্রফলের মান তো মুখস্থ না, ক্ষেত্রফলের মান তোমাকে পরীক্ষায় বলেই দিবে, ক্ষেত্রফল কি কোনো ধ্রুবক নাকি ভাইয়া বলো, ক্ষেত্রফল তো কোনো ধ্রুবক না, এটা তো একটা ম্যাথের জন্য আমি তোমাকে বলছিলাম, ক্ষেত্রফলের মান তোমাকে এটা বলে দিবে পরীক্ষার প্রশ্নে, ঠিক আছে। আর যদি দেখো ক্ষেত্রফলের মান বলে দেয় নাই, তুমি খেয়াল করবা সেক্ষেত্রে ম্যাথে পীড়ন বের করতে বলছে, পীড়ন মানে এফ বাই এ বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এখন আবার আগে থেকে চলে আসি, প্রবলেমগুলো এখন আসবে আস্তে আস্তে। আচ্ছা তাহলে ম্যাথটা করলাম 28 করলাম, এখন 29-এ আসো, কোন পদার্থের সংনম্যতা বেশি, এটা সংনম্যতা আর্টিকেলে দেয়া আছে যে গ্যাসীয় পদার্থ সব থেকে বেশি সংকোচন প্রসারণশীল, গ্যাসীয় পদার্থের সংনম্যতা সব থেকে বেশি, এটা দেখবা সংনম্যতা টার্মের মধ্যে আছে, ইসাক স্যারের বই, যাদের পিডিএফ আছে পিডিএফ দেখবা, যাদের বই আছে বই দেখবা। আয়তন গুণকে বিপদ কি বলা হয় এগুলো নিয়ে আলোচনা করা যাবে না, কারণ এগুলো পড়া হয়ে গেছে। তামারটার মান দেয়া আছে ডিরেক্ট, এই যে 33 নাম্বার প্রশ্নে সবাই আমাকে অনেক মানে পাগল হয়ে গেছে, ভাইয়া আপনি তো বলছেন যে নতুন বইতে যা আছে তাই দিতে হবে। হ্যাঁ ভাইয়া, নতুন বইতে যা আছে ডেফিনেটলি এটার অ্যান্সার 20 হবে। তোমাদের যাদের অ্যান্সার 11-20 তাকাইছো বাট মার্ক পাও নাই, আমি তোমাদেরকে পরবর্তীর জন্য বলতেছি, এটার জন্য 1 মার্ক তোমাকে বেশি দিয়ে দেওয়া হবে। বাট ওই যে বললাম, তুমি এই পরীক্ষায় 1 যদি বেশি পাও, তোমার কি মেডিকেলে কোনো লাভ আছে ভাইয়া? আমি তোমাকে জিনিসটা বুঝাই এখন কেন আমি এটাকে ঠিক করি নাই, একটু বুঝো। তপন স্যারের বইতে দেখো, আমি লিখতেছি তপন, তপন স্যার, স্যার না লিখলে তো স্যার আবার মাইন্ড করবে, তপন স্যার, তপন স্যারের বইতে লোহা, 2টা লোহা আছে ছকে, তো ঢালাইয়ের মান সেখানে দিয়ে আছে 11, পেটা লোহার মান দিয়ে আছে সেখানে 20, তার মানে লোহার 2টা মান আছে। আমি তোমাকে বলছিলাম ভাইয়া যে পরীক্ষায় যখন দিবে তখন অপশনে 2টাই থাকবে না,
অপশনে একটাই থাকবে, যেইটা থাকবে সেইটা দিবা। এখন যদি দুইটাই থাকে সেক্ষেত্রে বলছি নতুন বইয়েরটা দিবা, নো প্রবলেম, বেশি দাও। বাট আমি এটা কেন বললাম ভাই জানো? কারণ তপন স্যারের ছক থেকে তো প্রশ্নটা করবে না, তপন স্যারের বই থেকে তো প্রশ্নটা করবে না। আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি এই ছকটা খালি ইসাক স্যারের বই থেকে পড়তে, কমেন্ট সেকশন পড়তে আমার কনসেন্ট্রেশন মাঝে মাঝে ব্রেক হয়, আমি দুঃখিত। বলছি ইসাক স্যারেরটা পড়তে। সো আলটিমেটলি তুমি, আমি যেটা বললাম, বিশই দাগাবা। অপশনে যদি দুইটাই থাকে তখন তুমি কি করবা, এখানে হইতেছে ব্যাপার। এটা কেন বলতেছি ভাই জানো? কারণ কেউ যখন প্রশ্ন করবে ইসহাক স্যারের বই থেকে, ইসহাক স্যারের বইয়ে অন্য কোনো কিছুর ওয়াইয়ের মান কিন্তু 11 নাই, বুঝছো? তার মানে ইসাক স্যারের বই থেকে যদি যখন টিচার প্রশ্ন করবে, অপশনগুলো তো ইসাক স্যারের বই থেকেই দিবে। তো যেহেতু ইসাক স্যারের বইয়ে অন্য কোনো অপশনে 11 নাই, অপশনে যদি 11 থাকে তার মানে তোমাকে ধরেই নিতে হবে প্রশ্নটা কোত্থেকে করা হয়েছে, প্রশ্নটা তপন স্যার থেকে করা হয়েছে, কারণ আমাদের এখানে দেয়া নাই। তখন কিন্তু তোমাকে এই ঢালাইয়ের অ্যান্সার 11ই দাগাইতে হবে। বাট যদি অপশনে 11 না থাকে তখন 20 দাগাই দিবা। দ্যাট মিনস আমার সারাংশ কি দাঁড়াইলো? প্রথম কথা, অপশনে দুইটাই থাকবে না, অপশনে দুইটাই থাকবে না। এরপরেও যদি দুইটাই থেকে যায় তোমাকে বুঝতে হবে প্রশ্নটা করা হয়েছে তপন স্যারের বই থেকে, তখন তোমাকে 11ই দাগাইতে হবে। কথা বুঝতে পারছি? বাট এত এই একটা জিনিস নিয়ে ভাই এত হেডেক নিও না ভাইয়া। এরকম এই পর্যন্ত মেডিকেলে কখনোই এমন হয় নাই যে এক বইয়ে এক ইনফরমেশন দুইটাই দিয়ে দিছে। সো এটা নিয়ে ভাই প্লিজ রিকোয়েস্ট করতেছি, মাথা গরম করো না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এটা নিয়ে সারাংশ যেটা আসলো তাইলে যে তুমি আলটিমেটলি নতুন বইটাই মুখস্থ রাখো, প্রশ্ন একটাই থাকবে, যেটা থাকবে সেটা দাগা দিবা, শেষ। ঠিক আছে? আর দুইটাই থাকলে 11 দাগাবা। কারণ কি? কারণ 11 তো হাওয়া থেকে ভাইসে আসে নাই। টিচার প্রশ্ন করলো 20, 11 তাহলে কোত্থেকে পাইলো? সে ওইখান থেকে প্রশ্ন করছে দেখে 11 পাইছে। তখন আমাদের দেখবা যে ঢালাই আছে নাকি পেটা আছে। আমাদের তপন স্যারের বই ঢালাইয়ের মান দিয়েছে 11, শেষ কথা। আচ্ছা ওকে, এটা নিয়ে এত হেডেক নিও না ভাইয়া, অপশনে দুটাই থাকবে না পরীক্ষাতে, আমি তোমাকে প্রশ্নটা কঠিন করার জন্য এটা দিছি, ঠিক আছে? আর মনে মনে যারা আমাকে অনেক গালি দিয়ে ফেলছো, গালাগালিও আর কইরো না। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো এই যে এইসব প্রশ্নে করা কোনো প্রবলেম নাই। স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কত, মাত্রা কত, এই 37 এর প্রবলেম অনেকে বলছিল যে ভাইয়া স্প্রিং তৈরিতে ইস্পাত কেন ব্যবহার করা হয়। আচ্ছা আমাকে বলো, স্প্রিং হচ্ছে একটা সংকোচন প্রসারণশীল জিনিস, স্প্রিং হচ্ছে একটা সংকোচন প্রসারণশীল জিনিস। তো যেই জিনিসটাকে সংকোচন প্রসারণ ঘটাইতে হবে আমাকে, তাহলে যেটার স্থিতিস্থাপকতা যত বেশি বেশি সেরকম একটা পদার্থ দিয়ে বানানো বেটার। ইস্পাতের স্থিতিস্থাপকতা সব থেকে বেশি, তাহলে ইস্পাত দিয়ে স্প্রিং বানাইলে আমার স্প্রিংটা ভালো হবে। তার মানে এটার অ্যান্সার কারণটা কি? কারণ ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, স্থিতিস্থাপকতার আরেকটা নাম কি? অনমনীয়তা, তাই এটার অ্যান্সার সি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। 44-এর আচ্ছা আসতেছি, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এর কোনো কোনো প্রবলেম নাই, এগুলো ডিরেক্ট বইয়ের লাইন। হ্যাঁ 44-এ প্রবলেম আছে অনেকের, এখানে কি আর কারো কোনো প্রবলেম আছে? আশা করি নাই। 78-এ আসবো আগে, সিরিয়াসলি আসতেছে আস্তে আস্তে টাইম অনুযায়ী। 44, হ্যাঁ আমি তোমাকে বলছিলাম আমি তোমাকে আজকের ক্লাসে দেখাবো ঠান্ডা মাথা। তার মানে এই যে 44, 45 দুইটা হইতেছে গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক, রাইট? আমি চলো তোমাকে পড়াবো এটা। 42 তামার অনুপাত। আচ্ছা অনেকে বলছো ভাইয়া তামার অনুপাত তো আমাদের বইতে 0.34 দেয়া আছে, কিন্তু আপনাদের এখানে অপশনে তো 0.33 দেয়া আছে। আচ্ছা ভাইয়া তোমাকে আমি জিনিসটা ব্যাখ্যা দেই, আমাকে একটা কথা বলো তো, 0.34 তো তুমি জানো তাই না? তাহলে 0.33 0.34 এর কাছাকাছি না? তো এটা দাগায় দেখি তোমার কোনো সমস্যা আছে? নাই তো। এটা কোত্থেকে আসছে জানো? তোমাদের বইয়ের দেখবা বিভিন্ন লাইন থাকে, হ্যাঁ পয়সন অনুপাতের একদম শেষে একটা লাইন আছে যে তামার পয়সনের অনুপাত 0.33 বলতে এটা বুঝাই। তো আগের বইতে তো আমাদের ছকটা ছিল না পয়সন অনুপাতে, সেই জন্য ছক থেকে প্রশ্ন করা হয় নাই। হ্যাঁ তো এখন তোমাদের বইতে প্রথম কথা ভাই এখানে কি 0.34 আছে আর কোনো অপশনে নাই? তো তাহলে তুমি এটাই দেখাও, এটা সব থেকে কাছাকাছি, তাই না? বাট আলটিমেটলি এখন ছক থেকে করবে, অ্যান্সার 0.34 হবে। বাট যেহেতু অপশনে এখানে 0.34 নাই, তোমাকে এটাই দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, 38 সময় ভাই বাদ দিয়ে আসলাম, 38 কে বাদ দিছি। এটা বইয়ের লাইন ভাইয়া, টানা তার ছিঁড়ে গেলে তুমি একটা তার যখন ছিঁড়বা তুমি দেখবা ছোটবেলায় যখন মোটর গাড়ি চালাইছো বা গাড়ি খেলনা গাড়ি থেকে মোটর ছিঁড়ে তার দিয়ে সেটাকে দিয়ে ফ্যান ঘুরাইছো, তখন তারগুলাকে যখন টান দিবা, টান দিয়ে সময় যখন তারগুলা ছিঁড়ে যায় তুমি দেখবো একটু গরম গরম ফিল হয়।
এই গরমটা কেন ফিল হয়? তাপ শক্তি উৎপন্ন কারণে ফিল হয়। দ্যাটস ইট। এতটুকুই মনে রাখো, বেশি ব্যাখ্যা দিতে গেলে তোমার নিজেরই মাথা ওলাই যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া একজন দিছে যে কি মিউজিয়াম বানায়, আপনি কিন্তু বলছিলেন পুরান ঈশাকে 11 দেয়া। সুস্মিতা দেবনাথ, আমি তোমাকে এটার অ্যান্সার, তুমি আমার মনে হয় তুমি আমার ক্লাসটা ঠিক মতো শুনো নাই হয়তো বা, আমি এটার ব্যাখ্যা অনেক সুন্দর করে দিচ্ছি। হ্যাঁ, তুমি রেকর্ডিং ক্লাসটা আরেকবার শুইনো, আমি কি বলছি একটু ঠিক মতো কথাগুলো শুইনো, অ্যান্সার পেয়ে যাবা। পুরান বইয়ের মিউজিয়াম বানায় রাখছি, তাই না ভাইয়া? কে জানি বললে এই কথাটা, কোয়েশ্চেন লাস্ট এডিশন থেকে হয়, ওনারা পুরান বই কালেক্ট করে মিউজিয়াম বানায় রাখে নাই। আমি আসলে তোমাদের কমেন্ট এর মানে বুঝতেছি না, মানে কমেন্ট দেখে কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না। লাইক মাঝে মাঝে অনেক হতাশা কাজ করে। প্রবলেম নাই, ইটস ওকে। মানে মাঝে মাঝে সবকিছুর অ্যান্সার দেয়া যায় না আসলে, এনিওয়ে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আগাই। এখানে আর কারো কোনো প্রবলেম নাই আশা করি। আচ্ছা, আমি এখন এই যে গুণাঙ্কগুলোর সম্পর্ক মনে রাখার একটা সিস্টেম দেখাবো। সো এই কয়েকদিনের মধ্যে হয়তো বা সিস্টেম তোমরা নিজেরা আবিষ্কার করেই ফেলছো। হ্যাঁ, কালকে যেহেতু পরীক্ষা দিছো, কালকে পড়াশোনা করছো, বাট আমিও একটা সিস্টেম দেখাবো তোমাকে গুণাঙ্কগুলার সম্পর্ক মনে রাখার জন্য। সো ওই যে বইলো, অনেকে আবার একটু পরে কমেন্ট দিবা যে ভাইয়া আপনার সিস্টেম থেকে দেখে আরো ভুল লাগেছি। যাদের সিস্টেম পছন্দ হবে না তারা ফলো করো না, যাদের পছন্দ হবে তারা করবা, সিম্পল। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আগাচ্ছি। তো খেয়াল করো আমাকে, এই যে চারটা সম্পর্ক আছে, কেউ কোনো কমেন্ট দিও না, জাস্ট দেখো, এখন কমেন্ট সেকশন দেখলে বুঝবা না। আমারও ভাইয়া লাইক সবারই তো কাজ আছে, আলতু ফালতু জিনিসপত্র দেখে আসলে সময় নষ্ট করার দরকার নেই, জাস্ট আমরা আগাই। দেখো, প্রথম দুইটা গুণাঙ্ক, আমরা গুণাঙ্ক গুলার জন্য চারটা নাম্বার দিছি। দেখো, এক নাম্বার কে আছে, দুই নাম্বার কে আছে, তিন কে আছে, চার কে আছে, এবং এক একটা জন্য এক একটা নাম্বার ঠিক করছি। একের জন্য নাম্বার 312, দুইয়ের জন্য 211। তো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা আগে প্রথম দুইটা শিখবো। কেন প্রথম দুইটা শিখবো? ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি তোমাকে মুখস্থ করে দিব, ঠিক আছে? দেখো, প্রথম দুইটার মধ্যে দুইটাই ওয়াই দিয়ে শুরু হয়েছে, দুইটাই সিগমা দিয়ে শেষ হয়েছে। ওয়াই দিয়ে শুরু, সিগমা দিয়ে শেষ, তাহলে এদের মধ্যে একটা মিল আছে। মাঝখানেরটা একটাই কে, একটাই এম। তো এখন তুমি এটা কেমনে করে মনে রাখবা? প্রথম কথা হচ্ছে তোমাকে গুণাঙ্কগুলো সিরিয়াল মনে রাখতে হবে। হ্যাঁ, সিরিয়ালটা কেমনে মনে রাখবা? আমার দিকে তাকাও। গুণাঙ্ক প্রথম দুইটা ওয়াই দিয়ে শুরু, সিগমা দিয়ে শেষ। এখন কোনটার মাঝখানে কে, কোনটার মাঝখানে এন কেমনে মনে রাখবা? মনে রাখবা এক নাম্বারটার মাঝখানে কে। কেন? আমাকে বলো তো ভাইয়া, ইংলিশ অ্যালফাবেটের যদি আগাও কে, এল, এম, এন, ও, পি, তাহলে কে আগে নাকি এন আগে? কে আগে না ইংলিশ অ্যালফাবেট সিরিয়ালে গেলে? যেহেতু কে আগে, তাহলে এক নম্বরে কে থাকবে, দুই নম্বরে এন থাকবে। কথা কি বুঝতে পারতেছো? এক নম্বরে কে, দুই নম্বরে এন। আচ্ছা ঠিক আছে, ওকে। এক নম্বরে কে, দুই নম্বরে এন, এটা এই সিরিয়ালটা মনে রাখতে পারলা তাইলে, ঠিক আছে? আচ্ছা, কে আগে। এখন আমরা নাম্বারগুলো, সিরিয়ালগুলো মুখস্থ করে ফেলি। তাহলে আমি কি বললাম ভাইয়া? গুণাঙ্কগুলো সিরিয়াল হচ্ছে আমাদের প্রথম দুইটা ওয়াই দিয়ে শুরু, সিগমা দিয়ে শেষ। মাঝখানেরটার ক্ষেত্রে এক নম্বরে কে, দুই নম্বরে এন। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন, কে আগে। এখন দেখো, তা আমি এই আমাদের সিরিয়ালে আমরা যদি আগাই, তাহলে আমি বললাম প্রথমটার জন্য মান রাখছি কত, 312। একটু খেয়াল করো, নাহলে আমি শেষ করতে পারবো না। তাহলে আমি আবার বলতেছি, ওয়াই দিয়ে শুরু, সিগমা দিয়ে শেষ, এক নম্বরে মাঝখানে কে, মাঝখানে। এখন আমরা এক নম্বরে শিখবো। এক নম্বরের জন্য নাম্বার কোনটা? 312। দেখো 312 এবং দুইয়ের মধ্যে একটা গোল দিছি, 312টাকে মুখস্থ রাখতে হবে। আমার কথাগুলো এখন মন দিয়ে শুনবা, মন দিয়ে কথাগুলো শুনবা। প্রথম যেটা থাকবে সিরিয়ালের, সেটার কোনো সহগ থাকবে না, সেটা একা একাই থাকবে। তার মানে সেইটা ইজ ইকুয়াল টু দিয়ে শুরু হবে। তাহলে আমাকে বলো যে 312, 312 কিন্তু সহগ কোনো কিছুর। প্রথমটার ক্ষেত্রে সেটা না, প্রথমটা একাই থাকবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু দিয়ে শুরু হবে। তাহলে আমার এই যে আমাদের সহগগুলোর জন্য যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা প্রথমটার জন্য, সিরিয়ালের প্রথমটার জন্য কাজ করবে না। তাহলে যেটা প্রথমে থাকবে সেটা দিয়ে শুরু হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু শুরু। তাহলে এখন কাজ করা শুরু করবে সহগগুলা। এই তিন কিন্তু সহগ, তাহলে এই তিন কোন কার সহগ হবে? এই যে সেকেন্ডটা। তাহলে কি হবে? ইজ ইকুয়াল টু 3k
সেকেন্ড সংখ্যাটা কত? 312 সেকেন্ডটা 1, ব্র্যাকেট ক্লোজ করে এটাকে 1 হিসেবে রাখবা, এটা কারো সহগ না, মাঝখানেরটা। এখন প্লাস না মাইনাস? তুমি আগে মাইনাস দিয়ে শুরু করো। 2 কার সহগ হবে? শেষেরটা সহগ হবে 2 সিগমা। এখন প্লাস মাইনাস কেমনে করে বুঝবা এটা প্লাস হবে না মাইনাস হবে? তুমি দেখবা আমার 312 মধ্যে 2 এর মধ্যে গোল দেয়া আছে, গোল দেয়া থাকলে সেটা মাইনাস, গোল দেয়া না থাকলে সেটা প্লাস। যেমন দেখো এই যে এখানে 211, সেখানে গোল দেয়া নাই, এখানে কিন্তু প্লাস। তাহলে আমি আরেকবার বলি। প্রথম কথা, আমাকে সিরিয়াল গুলা মনে রাখতে হবে। ওয়াই দিয়ে শুরু, সিগমা দিয়ে শেষ, 1 নাম্বারেরটার মাঝখানে কে। তাহলে সিরিয়ালটা কি? ওয়াই কে সিগমা। আমি 1 নাম্বারটার জন্য সংখ্যা কি মুখস্থ করছি ভাইয়া? সংখ্যাটা ছিল 312, এবং আমি বলছি সিরিয়ালের প্রথম গুণাঙ্কটার কোনো সহগ থাকবে না, সেটা দিয়ে শুরু হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু দিয়ে শুরু, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু দিয়ে শুরু হবে। তাহলে 312, তাহলে 3 কার সাথে যাবে? সেকেন্ডের সাথে যাবে। 3 কে হবে, এবং এরপরে কি হবে? এই পরেরটা কি? 1 1 প্লাস না মাইনাস? যেহেতু 2 এ গোল আছে, মাইনাস 2 সিগমা শেষ। তাহলে তুমি যদি এই প্রথমটা বুঝা থাকো, তুমি যদি প্রথমটা বুঝে থাকো, তুমি যদি প্রথমটা বুঝে থাকো ভাইয়া, আমাকে তুমি সেকেন্ডটা বলবা, আমি তোমাকে জিজ্ঞেস করবো এখন। বলো সেকেন্ডটা সিরিয়াল কি ছিল? বললাম কি জানি, বললাম 2 নাম্বারটার ওয়াই দিয়ে শুরু, ওয়াই দিয়ে শুরু, শেষ সিগমা দিয়ে। তাহলে 2 নাম্বারটা, এটা 2 নাম্বারটা, তো 2 নাম্বারটার মাঝখানে জানি কে ছিল? মাঝখানে ছিল কোনটা? 2 নাম্বারটার মাঝখানে ছিল হচ্ছে আমাদের এন। এবং 2 নাম্বারের জন্য সংখ্যা কোনটা ছিল? 211। এখন আমাকে বলো তো ভাইয়া, যদি আমার ওই আগের সিরিয়ালটা মনে থাকে, তাহলে আমাদের এটা কি হবে? আমাকে তাহলে বলো তো ভাইয়া, এই ওয়াই আমরা কি তাহলে 2y শুরু করব? যেহেতু 2 আগে, এটার কি কোনো সহগ থাকবে? থাকবে না, তাই না? তাহলে ওয়াই খালি খালি থাকবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু দিয়ে শুরু হবে, ওয়াই ইকুয়াল টু শুরু, ওয়াই একা থাকবে। তাহলে এই দুইটা কার সাথে যাবে? দুইটা যাবে সেকেন্ডের সাথে। তাহলে 2 কার হবে? 2n হবে। এবং ব্র্যাকেট অন করে দিয়ে এই মাঝখানেটা তো একাই থাকে, তাহলে 1 প্লাস না মাইনাস? যেহেতু এই 11-র একে কোনো গোল নাই, এখানে প্লাস হবে। প্লাস সহগ কত? 1 1 সিগমা। 1 দিলেও যা, 1 না দিলেও তা, 1 সরাই দাও। তাহলে 2n 1 প্লাস সিগমা। দেখো তো মিলে যায় কিনা? দেখো 2 নাম্বার মিলে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে 1 আর 2 বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা আমি একটু জানো। 1 আর 2 বুঝছো কিনা? 1 আর 2 পারার কথা, কারো কোনো প্রবলেম থাকার কথা না। 1 2 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। 1 2 শেষ। এখন 3 নাম্বারটার জন্য, এখন 3 নাম্বার 1 2 তো সিরিয়াল মুখস্থ করছি, এখন চলো 3 নাম্বারটারও সিরিয়ালটা মনে রাখি। আচ্ছা সিরিয়ালটা কেমনে মনে রাখবো? 3 নাম্বারটা দেখো 3 আর 4 এর মধ্যে একটা মিল আছে। মিলটা কি? দেখো 3 আর 4 দুইটাই কে এন দিয়ে শেষ হইছে, দুইটাই কে এন দিয়ে শেষ হইছে। আচ্ছা দুইটা কে এন দিয়ে শেষ হইছে। তাহলে আমি দেখো 3 নাম্বারটা তাহলে মনে রাখবো কেমনে? 3 নাম্বারটার জন্য মনে রাখবা, 3 নাম্বারে ছিল চিকেন, মনে রাখবা। খিদে লাগা যাবে চিকেন শুনলে সবার এখন। 3 নম্বরে ছিল চিকেন। চিকেন মানে কি? আমি সিগমাকে জোর করে চিগমা বলবো। তাহলে চিকেন মানে হইতেছে চিগমা কে এন। চিকেন মানে কি? সিগমা কে এন। এই সিরিয়াল, এবং এই সিরিয়ালের দেখবা চিকেনের, আমরা যে চিকেনটা খাবো এখন, চিকেনটার দাম কত? চিকেনটার দাম হচ্ছে 32/62 টাকা। চিকেনটার দাম হচ্ছে 32/62 টাকা, এবং 2 এর মধ্যে একটা গোলও আছে। তাহলে চলো আমরা একটা হোয়াইট বোর্ডে চলে যাই। আমাদের চিকেনের দাম কত বললাম ভাইয়া? চিকেনের দাম কত বললাম? চিকেনের দাম হচ্ছে 32/62, তাই না? 32/62 যদি চিকেনের দাম হয়ে থাকে এবং 2 একটা যদি গোল থেকে থাকে, চিকেন মানে কি? চিকেনের সিরিয়ালটা বলো। চিকেন মানে সিগমা কে এন। তাহলে আমাকে বলো ওই আমার আগের রুল অনুযায়ী এই সিগমার সাথে কি 3 আসবে? না, সিগমা দিয়ে শুরু হবে। তাহলে কি হবে? সিগমা ইজ ইকুয়াল টু দিয়ে শুরু, এটার কোনো সহগ থাকবে না। তাহলে বাকি রইলো 2টা সহগ, বাকি রইলো 2টা। তাহলে কি হবে? 3k, উপরে 3k, আর এই 2 আছে, তাহলে 2n। নিচে কি হবে? 62, তাহলে 6k। আবার কি হবে? 2n। কোনটাই প্লাস কোনটাই মাইনাস? যেহেতু উপরে গোল আছে উপরে মাইনাস, যেহেতু নিচে কোনো গোল নাই নিচে প্লাস, শেষ। কথা বুঝতে পারছো? আমার মনে হয় এটাতে এটা বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, তাহলে চিকেন মানে কি? সিগমা কে এন, সিগমা কে এন, এটার দাম 32/62 টাকা। সিরিয়ালে আমার ওই রুল অনুযায়ী বসে দিলে হয়ে যাবে। আচ্ছা তাহলে এটাও শেষ। আচ্ছা এখন লাস্টেরটা। লাস্টেরটা আসলে আমাদের এই প্রথম 3টা যেভাবে শিখলাম এটার সাথে যাবে না, মিলবে না। লাস্টেরটার জন্য জাস্ট একটা সংখ্যা মনে রাখো, এখানে কোনো গোল টোল নাই, এখানে কোনো মাইনাস নাই। এটা সংখ্যাটা কি? 913/111। তুমি খেয়াল করো, যেহেতু এখানে 3 সংখ্যা বিশিষ্ট এটা ভগ্নাংশ, তার মানে 3টারই কোনো না কোনো উপরে কিছু থাকবে। যেহেতু নিচেই 3টা নিচের 3টা 1 1 1, মানে নিচের 3টার কোনো সহগ নাই, তার মানে মনে রাখতে হবে লাস্টেরটার কারো কোনো সহগ থাকবে না, বা তাদের মাথার উপর কিছু থাকবে।
তাহলে জিনিসটা কি, আমি বলছি কি শিখাইতে বলছি 913/111। এর মানে কি, এর মানে হইতেছে তুমি আগে লিখবা, যেহেতু এগুলো 100, আমি এটাকে হোয়াইট বোর্ডে নিয়ে যাই, বুঝতে সমস্যা হবে নাহলে। আচ্ছা ঠিক আছে, এখন কি পড়তেছি জানি লাস্টেরটা, তাহলে লাস্টেরটা, আগেরটা তো চিকেন, এখন লাস্টেরটা তাহলে কি থাকলো বললাম, শেষের দুইটা, শেষে কি দিয়ে শেষ হয়েছে, কে এন দিয়ে শেষ হয়েছে। তো 3 নাম্বারটা যদি চিকেন হয়ে থাকে, সিগমা কে এন হয়ে থাকে, লাস্টেরটা কি হবে, বাকি রইলো একটাই, ওয়াই, তাহলে ওয়াই কে এন, তাই না? তাহলে এটার জন্য কি শিখছি নাম্বারটা ভাইয়া, 913/111। মনে রাখবা যেহেতু নিচে তিনটাই এক, তার মানে এখানে কোনোটারই কোনো সহগ হবে না, তাহলে তুমি নিচে বসায় দাও ওয়াই কে এন, সহগ নাই, এবং উপরে যেহেতু তিনটা সংখ্যা আছে, তিনটার উপর তিনটা সংখ্যা বসাই দেবা, 9 এর উপরে 1, এন এর উপর 3, এবং যেহেতু এখানে কোনো গোল নাই সেহেতু সবগুলাই প্লাস, তাহলে 9/y ইজ ইকুয়াল টু 1/k প্লাস 3/n। আচ্ছা, তো আমি তোমাকে এটা কেমনে শিখাইলাম ভাইয়া, তাহলে বলো তো। আমি তোমাকে শিখাইছি যে ভাইয়া তুমি আমাদের 4টা নাম্বার দিলাম, 4টার জন্য 4টা নাম্বার বলছি। 1 নাম্বার সমীকরণের জন্য সংখ্যাটা বলছিলাম 312, 2 এর জন্য 211, চিকেনের দাম 32/62 টাকা, এবং লাস্টেরটা ছিল নিচে 3টা 1, উপরে 913। তুমি যদি সংখ্যাগুলোকে মুখস্থ রাখতে পারো, আমি তো তোমাকে গুণাঙ্কগুলো সিরিয়ালও মনে রাখার সিস্টেম বলে দিলাম। আমার মনে হয়েছে এখন কোনো সংখ্যাতাত্ত্বিক জিনিসপত্র বা কোনো সূত্র কি আমি তোমাকে মুখস্থ করাই দিতে পারবো, এটা তো আমার দ্বারা সম্ভব না ভাইয়া। বাট আমি তোমাকে যতটুকু সহজ করা সম্ভব আমি চেষ্টা করছি। তোমার কাছে যদি মনে হয় এটা আরো কঠিন হয়ে গেছে, আমি দুঃখিত, তুমি তোমার ইজি ওয়ে তোমার মতো করে শিখে নিও। বাট এর থেকে ইজি ওয়ে আমি এর থেকে ইজি ওয়েতে শিখি নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহর নামে মুখস্থ করে ফেলছো তাহেরা, ভালো করছো। বাট তোমার যদি মনে হয় মুখস্থ করে ইজি মনে থাকবে, বাট আমার মনে হয় যে ঠিক আছে, আলটিমেটলি এত তো চেঞ্জ করবে না, তুমি খালি সংখ্যাগুলো মনে রাখলে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আগাবো। আমাদের আলটিমেটলি আমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে কথাবার্তা বলা শেষ। আচ্ছা না, আমার রেগুলারিজম কিছু প্রশ্ন বাকি ছিল, বাকিগুলো আলটিমেটলি যে প্রশ্নগুলো আছে এখানে আলটিমেটলি কোনোটাতেই সব ডিরেক্টলি বইয়ের প্রশ্ন, তো কারো কোনো প্রবলেম থাকার কথা না, আমি তাও দেখে যাচ্ছি। হ্যাঁ, বেগকে কি বলে, প্রান্তিক বেগের সংজ্ঞা, সান্দ্রতার সংজ্ঞা, সান্দ্রতা গুণাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়, একক কি, মাত্রা কি, সবই বইয়ের ইনফরমেশন ভাইয়া। হ্যাঁ, কোনোটাতেই কোনো ধরনের ঝামেলা নাই। তারপরে একটু বলো যে ভাইয়া এই ধরনের প্রশ্নে কোন নাম্বার প্রশ্নে কারো কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? তাহলে আমি এই প্রশ্ন নিয়ে আলোচনা শেষ করব। দেখো আমি দেখতে পারতেছি না, কোনো প্রশ্ন পারার মতো না আর নাই ভাইয়া। হ্যাঁ, আমার মাথায় আসতেছে না। সংশক্তি বল, আসঞ্জন বলে জিনিসটা আমি অনেক সুন্দর করে ভাইয়া বুঝাই দিছি। এটা নিয়ে অনেকে অনেক কমপ্লেন করছিল যে ভাইয়া আমি তো অনুশীল সারাংশের মধ্যে একটা ভুল পাইছি। আমি তোমাকে বলছি ভাইয়া, তুমি যদি সারাংশতে এমন ইনফরমেশন পাও যেটা সারাংশতে ভুল আছে বাট বইয়ের ভিতর অন্যরকম আছে, ডেফিনেটলি আমরা সঠিকটা শিখবো। বাট সারাংশতে যদি এমন কোন ইনফরমেশন পাও যেটা বইয়ের ভিতরে নাই, অনলি সোর্স সারাংশ, তাহলে সারাংশে যেটা সেটা শিখবা। যেহেতু সংশক্তি বল আমরা বইয়ের মধ্যে শিখে ফেলছি বুঝে, সেটা বই যেটা আছে সেটাই শিখবো। 60, আচ্ছা 60-এ কি আছে? এটাও তো ভাই আমাদের ডিরেক্টলি রেনল্ডের যে সূত্র, রেনল্ডের সংকট বেগের যে আর্টিকেলটা তোমাদের দিয়ে দিছি, ওখানে ডিরেক্ট বইয়ের লাইন ভাই। এটা 1000-এর মান ধরা হয়, দেখে নিও, এটা তো মান মুখস্থ করার মান ভাইয়া। 71 আণবিক পাল্লা, ভেরি গুড। এই যে এখন আসল আসল জিনিসে, এক জায়গায় আছে যে 10^10 -10, এক জায়গায় আছে 10^-9। আমরা কোনটা দিব? প্রথম কথা ওই সেম কথা ভাইয়া, অপশন দুইটাই থাকবে না, বা যদি এরপরেও অপশনে দুটা থেকে যায়, যেটা তোমাদের অনুশীলনের এমসিকিউতে আছে আমি দেখছি, যদি অপশনে দুইটাই থেকে যায়, -9ও থাকে -10ও থাকে, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে, কি দেখতে হবে ভাইয়া, তপন স্যারের বইতে দেয়া আছে 10^-10, এবং ইসাক স্যারের বই দেয়া আছে 10^-9। এখন তোমাকে যদি মানে কঠিন করে শিখতে চাও, তোমাকে ওই যে আলাদা শব্দতে মনে রাখতে হবে। তো ইসাক স্যারের বইয়ের লাইনটা আছে আন্ত আণবিক পাল্লা, ইসাক স্যারের বইয়ের মানটা আছে আন্ত আণবিক পাল্লা বা আণবিক পাল্লা। যদি তুমি অপশনে দুই রকমই পেয়ে যাও, তখন তোমাকে শব্দটা দেখতে হবে। যদি আন্ত আণবিক পাল্লা বলে তখন অ্যান্সার -9। বাট তপন স্যারের বই কি দিয়েছে জানো? তপন স্যারের বই দিয়ে আছে হচ্ছে আকর্ষণের আণবিক পাল্লা, আকর্ষণের আণবিক পাল্লা। তার মানে দুইটার শব্দ কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সো দুইটা শব্দ যেহেতু ডিফারেন্ট, আলটিমেটলি দুইটাই থাকবে না ভাইয়া। তোমরা কেন যে এগুলা নিয়ে মাথাটা ঘামাও ভাইয়া, আমি আসলে বুঝতে পারি নাই। যেটাই হোক, তারপরেও যেহেতু তোমরা অনেক
মানে কি বলবো, তোমরা অনেক সেন্সিটিভ, অনেক পড়াশোনা করো তোমরা, এই জন্য জিজ্ঞেস করছো, আমি এটা অ্যান্সার দিচ্ছি। থাকবে না, বাট থাকলেও কিভাবে মনে রাখবা, যদি আন্ত আণবিক থাকে -9, অন্য কিছু থাকলে -10, শেষ। এটা বই অনুযায়ী দেখবা, তপন স্যারের বইয়ে -10 আছে, ইসাক স্যারের বইয়ে -9 আছে। তুমি সেক্ষেত্রে শব্দটা শিখবা, কোনটার জন্য কোন শব্দ। আচ্ছা ঠিক আছে, এখানে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। আস্তে আস্তে আগাচ্ছি, দেখো সবই বইয়ের প্রশ্ন, আমাদের ফিজিক্সে আর কারো কোনো প্রবলেম এই পরীক্ষার প্রশ্নে নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু বিবিধ জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। বিবিধ মানে কি, এই যে পাল্লার মানে আলোচনা করে ফেলছি, সারাংশ অনুশীলন এমসিকিউ নিয়ে আমি বলে ফেলছি ভাইয়া, অনুশীলন এমসিকিউ সারাংশে তুমি অনেক ভুল পাবা। হ্যাঁ, সেক্ষেত্রে যেগুলা তুমি দেখবা আমাদের শুধুমাত্র অনুশীলনীতেই আছে, সেহেতু বইয়ে নাই, সেক্ষেত্রে যেটা আছে সেটা শিখতে হবে। বাট যদি সারাংশের মধ্যে যেই ভুল আছে বইয়ে আবার ঠিক আছে, সেক্ষেত্রে ডেফিনেটলি সারাংশ কেন দেখবা, যেটা অ্যাকচুয়াল সেটা শিখবা, তুমি কেন ভুলটা শিখবা। ভুল কমন প্রবলেম কি কি, এখন আমরা কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। সবার আমি তোমাদের যে কমেন্ট সেকশনের প্রবলেমগুলো দিছিলাম, আমি একটু ওভারঅল একবার চোখ বোলাবো, আর যারা এখন কমেন্ট করতে পারো কারো কোনো প্রবলেম আছে কিনা। 10 নাম্বার, 10 মিনিট টাইম দিলাম ভাইয়া, তোমরা তোমাদের কমেন্ট সেকশনে আমি চেক করবো, কারো কোনো প্রবলেম থাকলে বলো। 77 78 বলতেছে, আশা দেখে আসি, এর ফাঁকে বলতে থাকো তোমরা। হ্যাঁ, পানির ফোঁটা গোলাকৃতি হয়, পানির ফোঁটা আমি তোমাকে বলছি একটা লাইন, যে তরলের পৃষ্ঠ টানের জন্য সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চেষ্টা করে। হ্যাঁ, তো পানি গোলাকৃত হয় মানে কি, সে গোলাকৃত হওয়া মানে তার ক্ষেত্রফলটা কমে যাওয়া। গোলাকৃত হয় মানে পানির ফোঁটার ক্ষেত্রফল কমে যায় কোন ধর্মের কারণে, পৃষ্ঠ টানের কারণে। 78 কি আছে, বইয়ের লাইন ভাইয়া এটা। হ্যাঁ, 78 তো ভাই করাই দিছি ভাইয়া ক্লাসে, তুমি মেবি মিস করছো, তুমি রেকর্ডিংটা দেখে নিও। আচ্ছা ঠিক আছে, রেগুলারে 83। ভাইয়া স্পর্শকোণ কত হলে মুক্ততল অবতল হয়, আমাকে বলো তো আমি কি বলছিলাম। আমাদের উত্তলের সাথে ছিল স্থূলকোণ, অবতলের সাথে ছিল সূক্ষ্মকোণ। আমরা জানি সূক্ষ্মকোণ মানে 90 এর কম, তাহলে দেখো এখানে 90 এর কম কোনটা আছে, 80 আছে, এটাই হবে অ্যান্সার। 83 শেষ। আচ্ছা ঠিক আছে, আমি 81, 81ও বলে ফেলছি ভাইয়া, এটা আমাদের আগের ক্লাসের এখনো রেকর্ডিং আছে ভাইয়া, ওইখানে অনেক সুন্দর করে বোঝানো আছে ভাইয়া, তুমি একটু রেকর্ডিংটা দেখে ফেলো। হ্যাঁ, সংশক্তি আসঞ্জন থেকে বড় হলে কি হবে, উত্তল ভেজাবে না, অবক্ষেপ স্থূলকোণ, সুন্দর করে শেখানো আছে। 71, এটা নিয়ে বলছি, 71 নিয়ে। 85তে কি আছে, পেট্রোলিয়াম, একটা ডিরেক্ট বইয়ের প্রশ্ন ভাইয়া, তপন স্যার বইতে আছে। 71 কি ভাইয়া, 71 তো বললাম, আণবিক পারমাণবিক রেকর্ডিং দেখে নিও, বলা হয়ে গেছে ভাইয়া। রুদ্র দেখে নিও। রফিকুল ইসলাম, তুমি প্রত্যেকটা মান মুখস্থ করে নিও, তোমার যদি আমাদের সিস্টেম পছন্দ না হয়। প্রত্যেকটা মান মুখস্থ করলে তো আর কারো কোনো সলিউশন থাকতেছেই না, তুমি সব মান মুখস্থ করে ফেলবা, তাহলে আলটিমেটলি কি দাঁড়াইতেছে, তুমি সবই পারবা। সারফেস টেনশন, সারফেস এনার্জি ভাইয়া, সারফেস টেনশন আর সারফেস এনার্জি জিনিসটা আমি তোমাকে বলি, জিনিসটা আলটিমেটলি মানে আমি তোমাকে যদি এখন ব্যাখ্যা দিতে যাই, মানে এই ক্ষেত্রে তো প্রথম কথা একে তো সময় নাই, 2 নম্বর কথা তোমাকে আমি বলছি এখান থেকে কি শিখবা, জাস্ট জাস্ট সংজ্ঞাটা শিখবা আর একক মাত্রা শিখবা। মেডিকেলের জন্য তোমাকে বুঝা কেউ চান্স পাওয়াই দিবে না, তোমাকে প্রশ্ন কি আসবে সেটা জানতে হবে। 79 করাই দিছি ভাইয়া, তুমি ঠিক মতো করো, এটার মান যদি 10⁻⁻6 বসাও তাহলে মিলে যাবে। আচ্ছা তোমার যেহেতু বলেই ফেলছো, করেই দিই, আসো। বল মানে যদি আমি বল বসাই তাহলে কি হবে, ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না? তাহলে ওয়াই এর মান কত, 2 × 10⁻11। এল এর মান কত আসতেছে, 10⁻⁻6। আর স্মল এল এর মান কত, 10 থাকলে 10। আর ক্যাপিটাল এর মান কত, 100 ধরতে বলছি, 100 মানে কি 10 স্কোয়ার। তুমি এখন দেখো নিচে আছে 10 স্কোয়ার, হ্যাঁ, তো এখানে উপরে তো একটা 10 আছে, 10 মানে 10-এর মাথায় কি আছে, একটা 1 আছে, তাহলে উপরে 10-এর মাথায় 1, 10-এর মাথায় -6, তাহলে উপরে কত হয়ে যেতেছে, -5। আর এই দুইটা যদি উপরে চলে যায়, মানে তুমি এখানে খালি 10-এর পাওয়ারের সাথে 10-এর পাওয়ার ক্যালকুলেশন করবা, দেখবা শেষ পর্যন্ত এটা চলে আসছে। দেখো প্রথম কথা, আমি আস্তে আস্তে আগাই, এখানে 10-এর পর 11, 11 থেকে 6 গেলে কত থাকে, 11 থেকে 6 গেলে কত থাকে, 5 থাকে। আবার এখানে তাহলে থাকলো 10⁵, 5 থাকলো, এখানে 1, 5 আর 1 কত হয়, 6। আর এই দুইটা উপরে চলে আসলে মাইনাস হয়ে যাবে, 6 থেকে 2 গেলে কত থাকে, 4 থাকে। তাহলে দেখো সেটাই তো থাকতেছে, এটা কঠিন কিছু না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কৈশিকতা ভাইয়া, আমরা যদি একটা তরল পাত্রে পানি ডুবাই
নল ডুবাই, সেই নলের মধ্য দিয়ে পানি হয় উপরে উঠবে নয় নিচে নামবে। এই উঠা নামাকেই বলা হয় কৌশিকতা। কখন উপরে উঠবে কখন নিচে নামবে এটা তোমাকে পড়াই দিয়া হইছে। একটা সূত্র আছে, পৃষ্ঠটান ইজ ইকুয়াল টু টু না এইচ রো আর জি বাই 2। তাহলে আমাদের এখানে এইচ এর সাথে আর এর সম্পর্কটা ব্যস্ত অনুপাতিক, তার মানে আর যত শুরু হবে পানি তত উপর উঠবে। এইটুক মনে রাখো, তাইলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, 90 হলে কি হবে সেটা আমাদের বইতে নাই, আমাদের বইয়ে এটা শিখতে হবে না। বাট সমতল কখন হবে? যখন 0 ডিগ্রি থাকবে তখন সমতল হবে। 90টা আমাদের বইতে নাই। আচ্ছা, সো প্রশ্ন নিয়ে আলোচনা শেষ। আর বাকি হ্যাঁ, তোমাদের প্রবলেমগুলো বাকি যেগুলো থাকবে আমরা বললাম তো, কমেন্ট সেকশনে রিপ্লাই দিতে চেষ্টা করবো ভাইয়া। দেরি হইতে পারে, দেরি হইলে দুঃখিত, বাট দেওয়ার চেষ্টা করা হবে। আর তোমরা বেশি টেনশন করো না, যতটুকু পড়ানো হয়েছে ততটুকুই পড়তে থাকো, প্রবলেমগুলো দাগায় রেখে দাও, কখনো না কখনো সলভ হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, আমরা পড়ার মধ্যে থাকবো। এখানেই ক্লাস শেষ। একজন বলতেছো 46 বলেন ভাই, 46 তো বলে আসছি, তুমি রেকর্ডিংটা ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? আমি এটা ক্লাসে অনেক সুন্দর করে পড়াইছি ভাইয়া, একটু দেখে নাও। তোমরা যদি একটু প্রশ্ন না করো হবে না। ওকে, আসসালামু আলাইকুম। 62 নাম্বার ভাই স্টোকসের ডিরেক্ট সূত্র। তুমি যদি এখন এটা জিজ্ঞেস করো ভাইয়া হতাশ লাগবে। স্টোকসের সূত্র 6 পাই আর ইটা ভি, এখানে কি কোনোটার ক্ষেত্রে স্কোয়ার আছে? প্রশ্ন করছে স্টোকসের সূত্রের কোনটা সত্য না, এটা সত্য না। ঠিক আছে, কম্পেনিয়ন বুকের কোয়েশ্চেনগুলো 51-52 দিছো, তোমরা একটু কোয়েশ্চেনগুলোর ছবি তুলে ওই প্রবলেম সলভিং এ সলভ দিও। আমার হাতে তো এখন কম্পেনিয়ন বুক নাই, বলতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, ভালো থাইকো, আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তোমরাও বেঁচে থাকো, করোনা থেকে দূরে থাকো, ভালো থাইকো, আসসালামু আলাইকুম। আটকাই গেছে নাকি? আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম, পড়াশোনা করো, দেখা হবে আবারও। অনেক বকাবকি করছি, কিছু মনে নিও না।